আম্মু, আমার ব্ল্যাক শার্টটা কই? এই তো, এইখানে। ওই, তুই আমার শার্ট প্যান্ট পরেছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তোর ইচ্ছে মানে? দেখুন, বিয়ের পর আপনার সব কিছুই তো আমার, তাই এখন থেকেই সব কিছুই নিজের জন্য গুছিয়ে নিচ্ছি। কি, কার সাথে বিয়ে? ন্যাকা ষষ্ঠী কেন? আমার সাথে। আমাকে কি পাগলা কুত্তা কামড়াইছে যে তোর মতো একটা পিচ্চি শয়তানকে বিয়ে করব? দেখুন, আমাকে একদম পিচ্চি বলবেন না। আমার বয়স 18+। তাতে কি? তুই আমার থেকে অনেক ছোট, তাছাড়া তুই সম্পর্কে আমার চাচাতো বোন হোস। আর বোনকে কেউ কখনো বিয়ে করে? আমি আপনার মায়ের পেটের বোন না, সো বিয়ে করা জায়েজ আছে। তবুও আমি তোকে বিয়ে করতে পারবো না। কেন? আমি কি দেখতে অসুন্দর? সেটা না, পরিবারের কেউই আমাদের সম্পর্ক মেনে নেবে না। সবাইকে রাজি করানোর দায়িত্ব আমার। সবাই রাজি হলেও আমি তোকে কখনো বিয়ে করব না। দেখা যাবে কি করে বিয়ে না করেন। আমি আপনাকে আমার করেই ছাড়বো। আমি আপনার কাপড়গুলো চেঞ্জ করে এসে দিয়ে যাচ্ছি। এই বলেই চলে গেল। পরের দিন রাতে ঘুমানোর জন্য রুমে আসলাম। রুমটা খুব সুন্দর করে সাজানো। আমি জানি এসব রাত্রিই করে। ও আসলে আমার খুব কেয়ার করে। ও আমার চাচাতো বোন হলেও সে সবসময় আমাদের বাসায় থাকে। বলতে গেলে পুরো বাড়ি মাথায় করে রাখে। ও আব্বু আম্মুর চোখের মণি হয়ে উঠেছে ইদানিং। এসব কথা চালছিলাম, এমন সময় রুমে কে যেন ঢুকলো। এই নিন আপনার দুধ। টেবিলে রেখে যা। তা বলেন, আপনি আমাকে কবে বিয়ে করছেন? জীবনেও করব না। হুম, বুঝেছি। সোজা আঙুলে ঘি উঠবে না। যা করার আমাকেই করতে হবে। আমার অধিকার আমাকেই বুঝে নিতে হবে। এই বলে রাত্রি আমার রুমের দরজা বন্ধ করে দিল। লেহেঙ্গা পরছিল সে। সে লেহেঙ্গার এক পাশটা ছিঁড়ে ফেললো। তার কর্মকাণ্ড দেখে আমি অবাক। এই, তুই এসব কি করছিস? বড় আম্মু, বাঁচাও, বাঁচাও। এটা বলে চিৎকার করছিল রাত্রি। তার চিৎকার শুনে আব্বু আম্মু চাচা চাচি দৌড়ে আমার রুমের দরজার সামনে চলে আসলো। এসেই তারা দরজা খোল বলতে বলতে দরজায় নক করছিল। রাত্রি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। তখন সবাই রুমের ভেতর ঢুকে পড়ে। রাত্রি তখন কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরে। বড় আম্মু, আপনার ছেলে আমাকে একা পেয়ে। তখন আব্বু আমায় যা করলো তা আমি জীবনে কল্পনাও করতে পারিনি। আব্বু খুব জোরে আমার গালে একটা থাপ্পড় মারলো। থাপ্পড়টা হয়তো একটু বেশি জোরে ছিল, তাই গালের এক পাশটা কেটে গিয়ে রক্ত পড়তে থাকলো। সেটার দিকে আমার দৃষ্টিপাত নেই। আমি চেয়ে আছি আব্বুর চেহারার দিকে, যে আব্বু কোনোদিন আমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই। সেই আব্বু কিনা আজকে আমাকে সন্দেহ করে কোনো কিছু জিজ্ঞেস না করে আমার গায়ে হাত তুললো। তখন আমি, আব্বু আমি কি করেছি যে আমার গায়ে হাত তুললে? কি করছিস তুই? সি, তুই আমার ছেলে সেটা ভাবতে আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে। আব্বু, তুমি আমায় ভুল বুঝছো। তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিছু নই। তোকে আর কিছু বলতে হবে না, আমার যা দেখার তা তো নিজের চোখে দেখলাম। তোমরা যা দেখেছো ভুল দেখেছো। আর কোনো কথা নয়, এর ফয়সালা আগামীকাল হবে। আমরা কেউ আর এক মুহূর্ত এই চরিত্রহীন ছেলের সামনে দাঁড়িয়ে থাকতে চাই না। এই বলে আব্বু চলে গেল। তার পেছন পেছন পরিবারের বাকিরাও চলে গেল। আর আমি সেখানেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রাত 2:45। আমার চোখে ঘুম নেই। কেন রাত্রি আমার সাথে এমনটা করলো? আমি না হয় তাকে ভালোবাসি না, কিন্তু সে তো আমায় ভালোবাসে। আর ভালোবাসার মানেই কি ভালোবাসার মানুষটিকে সবার সামনে অপমান করা, সবার সামনে ছোট করা? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ভার্সিটির টপ স্টুডেন্ট হয়েও যে কিনা কোনোদিন মেয়েদের সাথে চোখে চোখ রেখে কথা বলেনি, আজ সে কিনা একটা মেয়ের সাথে। ছি, কি করে বাকি জীবনটা বেঁচে থাকবো নিজের নামের পাশে চরিত্রহীন ধর্ষক এ জঘন্য শব্দগুলো নিয়ে? আব্বু আম্মু যদি বলতো রাত্রিকে বিয়ে করে নিতে, তাহলে আমি মেনে নিতাম। আজ পর্যন্ত আমি তাদের কোনো কথার অবাধ্য হয়নি। তাছাড়া রাতের চেহারাটা যে মায়াবী, আমি কেন, যে কোনো ছেলে 100% শিওর নির্দ্বিধায় তার জন্য পাগল হয়ে যাবে। তবুও আমি বুঝি না কেন মেয়েটা আমার পেছনে পড়ে থাকে। এসব কথা ভাবতে ভাবতে আর চোখের পানি ফেলতে ফেলতে চোখটা কখন লেগে গেছে বুঝতেই পারিনি। পরের দিন সকালবেলা সিঁড়ি বেয়ে রুম থেকে নিচে নামছিলাম। দেখলাম সবাই নিচে ড্রয়িং রুমে বসে কি যেন আলোচনা করতেছে। আমায় নিচে নামতে দেখে, এই সিয়াম, এদিকে আয়। জি আব্বু, বলো। সিয়ামের আপু বলল, আগামী 15 দিনের মধ্যে আমরা সবাই তোমার আর রাত্রে বিয়ে ঠিক করেছি। কি? না আব্বু, এটা কখনোই সম্ভব না। আমি কখনোই রাত্রিকে বিয়ে করতে পারবো না। চুপ কর বেয়াদব। এমনিতেই এর বড় মিস কাজ করছিস। তুই যদি এখন রাত্রিকে বিয়ে না করিস তাহলে মেয়েটার কি হবে? কে মেয়েটাকে বিয়ে করবে? মান সম্মান আর যতটুকু আছে সেটাও কি আর রাখবি না? তখন দেখি রাত্রি আম্মুর সোফার পেছনে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে চেয়ে সবার আড়ালে মুচকি হাসছে। তাকে দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল।
তার জন্যই আমার জীবনটা আজ এত নিচুতে নেমে এসেছে। সবার সামনে আমার মাথাটা নিচু হয়ে গিয়েছে। তখন আমি সেখানে আর কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি জানি আমার কোনো কথায় কেউ বিশ্বাস করবে না। রাত্রি সবাইকে নিজের দখলে করে নিয়েছে। 2 দিন পর। সিয়াম শোন তো, কি আম্মু বলো? রাত্রিকে নিয়ে ওর বান্ধবীর বাসায় যা তো। কেন? আজ নাকি রাত্রির বান্ধবীর জন্মদিন, তাই আমি এত রাতে রাত্রিকে একা ছাড়তে সাহস পাচ্ছি না। তুই ওর সঙ্গে যা। আমি পারবো না। ওর বান্ধবীর জন্মদিন, ওকেই যেতে বলো, আমি কেন যাবো? ছি সিয়াম, 2 দিন পর যার সাথে তোর বিয়ে তাকে এভাবে একা রাতে কোথাও যেতে দেওয়া ঠিক হবে না। সিয়াম মনে মনে বলল, তুমি তো জানো না আম্মু, ও যে ডেঞ্জারাস মেয়ে, রাতে ভূতরাও ওকে দেখে পালিয়ে যাবে। বড় আম্মু আমি রেডি, ওনাকে রেডি হয়ে আসতে বলেন। রাত্রি কি একটা ড্রেস পরেছে, ড্রেসটার নাম আমি জানি না, মাথায় হেজাব পরেছে। সব মিলিয়ে রাত্রিকে যা সুন্দর লাগছে বোঝাতে পারবো না। আমি যেমন আছি তেমন ঠিক আছি। মেয়েদের মতো রেডি হতে গিয়ে ঘন্টার পর ঘন্টা আটা ময়দা আমি মাখি না। পার্কিং থেকে কার নিয়ে আসবো নাকি বাইকে যাবি? আমি রাত্রিকে উদ্দেশ্য করে বললাম। বাইকে। রাত্রি আমার দিকে রেগে বলল। তো রাত্রিকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়লাম। 1.5 কিলোমিটার রাস্তা। বাইকে গেলে রোমান্টিক ঘটনা যা হয় আপনারা সবাই তো জানেন। জ্যামের কারণে আমি একের পর এক ব্রেক ধরতেছি। রাত্রি আমার আরও জোরে জড়িয়ে ধরছে। আমার কিন্তু সেই লাগছে। অবশেষে তার বান্ধবীর বাসায় পৌঁছালাম। তুই এসেছিস রাত্রি, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। তোর পাশে ওই হিরোটা কে রে? ও আমার হবু বর, একদম নজর দিবি না। আসেন দুলা ভাই, আপনার সাথে কিছু সেলফি নেই। আমিও রাত্রিকে রাগানোর জন্য চলো সেলফি নিই। এমন সময় রাত্রি অনেক রেগে গিয়ে তার বান্ধবীর বাসা থেকে বেরিয়ে গেল। আমি পেছন থেকে অনেক ডাকলাম, শুনলো না। তখন ভাইয়া রাত্রি অনেক রেগে গিয়েছে, মেয়েটা কি না কি করে ফেলে আপনি দেখুন। আমিও আর কোনো কথা না বলে সেখান থেকে বাইকটা নিয়ে বেরিয়ে আসলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম রাত্রি রাস্তার মধ্যে দিয়ে গজগজ করে হাঁটছে। আমি গিয়ে তার সামনে বাইকটা থামালাম। সে সাথে সাথেই বাইকে আমার পেছনে উঠে পড়লো। বাইকে দুজনই চুপ করে আছি, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ কিছুক্ষণ পর মাঝপথেই রাস্তার মধ্যে। এই, বাইক থামান। কি হলো? বাসা তো এখনো অনেক দূর। থামান বলছি। আমি বাইকটা থামানোর সাথে সাথে রাত্রি বাইক থেকে নেমে আমার সামনে এসে। তোর অনেক শখ না সেলফি তোলার? আপনি থেকে তুই? তো কি করে বলবো, দেখি তুই কত সেলফি তুলতে পারিস। এই বলে রাত্রি আমাকে জড়িয়ে ধরে একের পর এক কিস করতেছে আর নিজের হাতে থাকা ফোনটা দিয়ে দুজনকে ক্যামেরাবন্দি করতেছে। তার এসব কর্মকাণ্ড দেখে আমি অবাক। রাস্তার মাঝখানে সবাই আমাদের দিকে তাকিয়ে বিনা পয়সায় সিনেমা দেখতেছে। এমনকি লেখক এ মেয়েকে ডেঞ্জারাস চাচাতো বউ বলেছে। এ মেয়ে সত্যিই ডেঞ্জারাস। ওই তুই এসব কি করছিস? আপনার মেয়েদের সাথে সেলফি তোলার খুব শখ হয়েছে তাই না? তাই আপনার সাথে সেলফি তুলছি, দেখি কত সেলফি তুলতে পারেন। তো তোর সেলফি তোলা হয়েছে? হুম। তাহলে এবার বাসায় চল। ঠিক আছে, চলুন। আমি বাইকটা স্টার্ট দিলাম। সাথে সাথে রাত্রি আমার বাইকের পেছনে উঠে আমার পেছন থেকে জড়িয়ে ধরে বসলো। এবার আগের চেয়েও বেশি জোরে জড়িয়ে ধরছে। আমার শরীরে রাত্রির কোমল ত্বকের স্পর্শ লাগার কারণে আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠছিল। আমার যে কি অসম্ভব ভালো লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশেষে বাসায় চলে আসলাম। তখন কি রে, তোরা এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি। তাই তো আমি ওর সাথে কোথাও যেতে চাই না। ওর সাথে জন্মদিনের অনুষ্ঠানে গেলাম আর ও জন্মদিনের দাওয়াত না খেয়ে চলে আসলো। সাথে সাথে আমাকেও না খেয়ে আসতে হলো। কি রে রাত্রি, দাওয়াত না খেয়ে চলে আসলি যে? সেটা ওনাকেই জিজ্ঞেস করেন। তখন আমি সেখানে আর কিছু না বলে উপরে আমার রুমে চলে আসলাম। আমি যদি তখন সেখানে কিছু বলতে যাই তাহলে আমি জন্মদিনের অনুষ্ঠানে যা করলাম তার কেলোর কীর্তি ফাঁস হয়ে যাবে। রাতে কিছু না খেয়ে বিছানায় গা লাগিয়ে দিলাম। পরের দিন সকালবেলা। এই শয়তান মেয়ে ওঠ। কি হয়েছে, চিল্লাচ্ছেন কেন? তুই আমার রুমে কেন? আর আমায় এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছিস কেন? আমার হবু স্বামীকে আমি জোরে ধরে ঘুমাবো না তো কে ঘুমাবে? জড়িয়ে ধরেছিস ভালো কথা, কিন্তু আমার লুঙ্গি গেল কই? আমি কি জানি। আসলে আমি রাতে ট্রাউজার পরে ঘুমাই, কিন্তু গতকাল রাতে যা গরম পড়েছিল তখন উপায় না পেয়ে আব্বুর একটা লুঙ্গি নিয়ে পরে ঘুমিয়েছিলাম। ফলে শয়তান মেয়েটা আমার ইজ্জতে 13টা বাজিয়ে দিয়েছে। তুই আমার মতো একটা নিরীহ ছেলেকে রাতের বেলা একা পেয়ে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস। এই, ন্যাকা কান্দা বন্ধ করেন তো। যত সব ন্যাকামো। রাতের বেলা তো আমার সাথে খুব মজা নিচ্ছিলেন। তুই আমার বোন হয়েও এটা আমার সাথে করতে পারলি? এই চুপ করেন তো।
কিচ্ছু করিনি, বুঝেছেন? রাতের বেলা আপনার দুধ দিতে এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আপনাকে একটু জড়িয়ে ধরেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। কিন্তু আমার পরনের লুঙ্গি গেল কই? এটা সিক্রেট, বলা যাবে না। এটা বলে রাত্রি একটা দুষ্টু হাসি দিয়ে আমার রুম থেকে চলে গেল। কম্বলের নিচে আমার গায়ে এখনো কোনো কাপড় নেই। কি যে করি, কোনো মতে বিছানার চাদরটা গায়ে পেঁচিয়ে ওয়ার্ড্রপটার কাছে গেলাম। সেখানে আমার জামা কাপড় থাকে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, ওয়ার্ড্রপও লক করা। চাবিটাও আমার কাছে নেই, চাবিটা রাত্রির কাছে, কারণ আমার জামা কাপড় সবসময় রাত্রি গুছিয়ে রাখে। চাদরটা এখনও গায়ে রয়েছে। কোনো মতে গায়ে জড়িয়ে রুমের ভেতর থেকে বাইরের দিকে উকি দিচ্ছি আর রাত্রিকে ডাক দিচ্ছিলাম। এমন সময় ভাবি আমার এমন অবস্থা দেখে, দেবরজি, পোশাকটাতে তোমায় খুব ভালো মানিয়েছে, আমার থেকে একটা শাড়ি এনে দিব? ভাবি ভালো হচ্ছে না কিন্তু, আমার এমন অবস্থা দেখে তুমি মজা নিচ্ছ? ভাবি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল, আর আমি আবার রুমে এসে বসে পড়লাম। তখন রাত্রির উপর খুব রাগ হচ্ছিল। এর কিছুক্ষণ পরে রাত্রি আমার রুমে আসলো। তখন, ওই আমার অর্ডারের চাবি দে। দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খেতে হবে। আমি পারবো না। ওকে, তাহলে চাবিও পাবেন না। এমন করিস না রাত্রি, তুই তো আমার আদরের বোন, আমি তোর সব শর্তে রাজি। গুড বয়। আর শুনুন, আজ থেকে আর আমাকে বোন বলবেন না, বউ বলবেন। শুধুমাত্র বউ। বলবোই তো, তুই হলে আমার ডেঞ্জারাস চাচাতো বউ। মনে থাকে যেন। আর এই নিন চাবি, আর শর্তটা পূরণ করুন। সাথে সাথে আমি রাত্রির কাছ থেকে চাবিটা নিয়ে এই অর্ডারটা খুলে একটা প্যান্ট নিয়ে পরে ফেললাম। যদি ওর শর্তে রাজি না হতাম, তাহলে মনে হয় ইজ্জত সম্মান নিয়ে পৃথিবী নামক গ্রহে থাকতে পারতাম না। এরপর আর কি, ওর শর্তটা পূরণ করতে হলো। আমি কি ওকে জড়িয়ে ধরে চুমু খাবো? আমি ওর কাছে যাওয়ার সাথে সাথে ও নিজেই আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া শুরু করলো। ওর মিষ্টি চুলের মেহেলি মাতাল গন্ধে আমি হারিয়ে গেছি এক অজানা সুখের রাজ্যে। বিকেল বেলায় সিয়াম, বিয়ের তো আর মাত্র 2 দিন বাকি আছে। বিয়ের বাজারগুলো তো আমরা পরিবারের বড়রা মিলে করব। তারপরও তোদের পছন্দ কিছু কেনাকাটা থাকলে গিয়ে করে আই। আমার কিছু কেনার নাই। আপনার না থাকলেও আমার আছে, আর আপনি আমার সাথে যাবেন। আমার একা শপিং এ যেতে ভয় লাগে। আমি যেতে পারবো না, তোর কেনাকাটা আছে, তুই যা। বড় আব্বু। সিয়াম, তোর কিন্তু জ্ঞান বুদ্ধি সব দিন
করতে গেলে বিরাট একটা বই লেখা যাবে, তবুও শেষ হবে না। অবশেষে চলে আসলো সেই মহেন্দ্রক্ষণ, মানে সন্ধ্যা 7টা বাজতে আর 5 মিনিট বাকি। আমার সামনে কাজী সাহেব, পাশে আব্বু, চাচা, বড় ভাইয়া ও অন্যান্য মুরব্বীরা। সেখানে সকলের মধ্যমণি আমি। সবাই আমার দিকে চেয়ে আছে। আমি না পারছি সেখান থেকে উঠে পালিয়ে যেতে। তখন কাজী সাহেব বলল, বাবা সিয়াম কবুল বলো। সিয়াম নিশ্চুপ হয়ে আছে। পাশ থেকে সিয়ামের বাবা বলল, কি রে সিয়াম, কবুল বল। আমি কি করব বুঝতে পারছি না। আমি কবুল বলতে পারবো না, কারণ রাত্রিকে আমার পছন্দ না। কবুল বল। কবুল কবুল কবুল। আব্বুর চিৎকারে ভয়ে আমার মুখ থেকে বেরিয়ে গেল। কাজী সাহেব বলল, আলহামদুলিল্লাহ। এভাবেই পর্যায়ক্রমিক বিবাহের বাকি কাজগুলো সম্পন্ন হলো। পাঠক পাঠিকারা নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন যে আমার আর রাত্রির বিয়েটা শেষ পর্যন্ত হলো, কিন্তু এর আমি শোধ নিব। তখন কবুল বলেছিলাম কারণ আমার তখন কিছুই করার ছিল না। সবাই জানে আমি রাত্রিকে ধর্ষণ করতে চেয়েছি, তাই আমি ওকে বিয়ে করতে বাধ্য। রাত 12টা। বাসার ছাদে দাঁড়িয়ে রাতের আকাশে নক্ষত্রগুলো দেখছিলাম আর ভাবছিলাম কি করে রাত্রির মতো একটা প্যারাকে নিয়ে সারাটা জীবন কাটাবো। তখন এত রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছিস? এমনি ভালো লাগছে না। সেটা বললে তো হবে না। আজ তোদের বাসর রাত। মেয়েটা কখন থেকে ঘরে একা বসে আছে, রুমে যা। তখন আম্মুর বাধ্য ছেলের মতো সিয়াম রুমের দিকে এগোতে লাগলো। আজ নিজেই নিজের রুমের দিকে যেতে ভয় লাগছে। যখন নিজের রুমের দরজার সামনে গেল সিয়াম, মামা, আজ কিন্তু বিড়ালটা মারতে হবে। বাসরাতে আবার বিড়াল আসবে কোথা থেকে? মাম্মা, ভেতরে গেলে বুঝবা। তখন আর কি, আমার ফাজিল বন্ধুরা জোর করে রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। আমি রুমের ভেতর ঢুকতেই অবাক হয়ে যাই। আজ নিজের রুমটা নিজেই চিনতে পারছি না। আমার রুমটা খুব সুন্দর করে ফুল ও আলো দিয়ে সাজানো। রাত্রি খাটে ঘুমটা দিয়ে বসা ছিল। সেখান থেকে দৌড়ে নেমে এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। তখন, এই কি করছিস এসব, ছাড়। কেন সালাম করছি? যেটা বাসরাতে প্রত্যেক স্ত্রীরা তাদের স্বামীকে করে থাকে। এসব ন্যাকামো বন্ধ কর, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। এই বলে আমি বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে চলে আসলাম। তখন, আপনি সোফায় কেন ঘুমাচ্ছেন? খাটে আসুন। আমি সোফাতেই ঠিক আছি, তোর সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব। আপনি যদি খাটে না ঘুমান তাহলে আমিও খাটে ঘুমাবো না। আমি নিচে মেঝেতে শুয়ে পড়লাম। দেখ, এত রাতে মাথা গরম করিস না। তুই আমার বিয়ে করতে চাইলি, সেটা করেই ফেললি। আমার মতো হ্যান্ডসাম ছেলে, আমার তো ভালো ক্যারিয়ার, আমার বাবার কোটি কোটি টাকা, সব তো পেয়েই গেলি। এখন আমার কাছে আর কি চাস? আমি কিন্তু আপনাকে সত্যি ভালোবাসি বলেই বিয়ে করেছি। তুই আমার জীবনটা হেল করে দিয়েছিস। তোকে আমি কখনোই মেনে নিব না। আমি উকিলের সাথে কথা বলে আমাদের ডিভোর্স পেপার রেডি করছি। এই কথা শোনার পর রাত্রি কাঁপতে কাঁপতে রুমের বাইরে চলে যাচ্ছিল। তখন আমি তার হাতটা ধরে এক টান দিয়ে আমার বুকে নিয়ে আসলাম। এই, কই যাস? আমি বড় আম্মুর কাছে যাচ্ছি। কেন? আম্মুর কাছে কেন যাবি? আপনার বিচার দিতে। বলবো আপনি আমাকে বকেছেন, মেরে বাসর ঘর থেকে বের করে দিয়েছেন। ওই প্লিজ প্লিজ, ওসব বলিস না। বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত বল? আপনি এখন আমার সাথে খাটে ঘুমাবেন। তখন আমি আর কোনো উপায় না পেয়ে বাধ্য ছেলের মতো ওর কথায় হ্যাঁ বলে দিই। আরেক সমস্যা বাঁধলো যখন খাটে ঘুমাতে আসলাম। দুজনই খাটে শুয়ে আছি। তখন, এই শুনুন না, আবার কি হলো? আমি না এসব ভারী গহনা আর বেনারসি পরে ঘুমাতে পারছি না। আপনি যদি কিছু মনে না করেন এগুলো খুলে ঘুমাই। আসলে এসব ভারী গহনা আর এত ভারী বেনারসি পরে কেউ ঘুমাতে পারে? এসব ভারী গহনার টুংটাং আওয়াজে ঘুমিয়ে আসবে না তখন। ঠিক আছে, এসব খুলে ঘুমা। আমার কথা শেষ করতে দেরি নাই। রাত্রি সাথে তার বেনারসি শাড়িটা আমার সামনেই খুলে ফেললো, সাথে গহনাগুলো। তার এসব কর্মকাণ্ড দেখে আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। তারপর আমি একটা চাদর নিয়ে খাটের একপাশে শুয়ে পড়লাম। তখন আমার সাথে রাত্রিও দ্রুত এসে খাটে ঘুমিয়ে পড়লো। তখন আবার, এই আরেকটা কথা বলি, রাগ করবেন না তো? কি বল? আপনাকে একটু জড়িয়ে ধরে ঘুমাই? না, একদমই না। হ্যাঁ। ওই কি হলো, আবার কাঁদছিস কেন? আপনি খুব পচা, খুব খারাপ। আমি কি এমন বলেছি যেভাবে রাগ করছেন? শুধু একটু জোরে ধরতেই তো চাচ্ছিলাম। তোর কাছে মাপ চাই বোন, তোর যা ইচ্ছা তাই কর, তবুও কান্দিস না। সাথে সাথে রাত্রি আমায় জড়িয়ে ধরলো। মেয়েদের শরীর যে এত নরম তা আগে কখনো জানা ছিল না। হারিয়ে যেতে ইচ্ছা করছিল ওর ভালোবাসার গভীরে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, কারণ আমি ওকে কখনোই মেনে নিতে পারবো না। হাজার হলেও আমার চাচাতো বোন। নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে কখন যে রাত্রির উষ্ণ পরশে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা জানালার কাচের ভেতর দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে আসতেই আমার সকালের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর দেখি রাত্রি এখনো ঘুমিয়ে আছে। আমার মাথাটা রাত্রি এখনো তার বুকের মধ্যে চেপে ধরে আছে। মনে হচ্ছে কিছুতেই আমাকে ছাড়বে না।
আমার প্রতিটা নিঃশ্বাস রাত্রির বুকের মধ্যে গিয়ে পড়ছে, সাথে সাথে ও কেঁপে উঠছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে দেখতে এখন একদম কিউট বাচ্চার মতো লাগছে। আমি এক নজরে মুগ্ধ নয়নে ওর দিকে চেয়ে আছি। হঠাৎ করেই রাত্রির ঘুম ভেঙে গেল। সাথে সাথে রাত্রি সরি, আমি বুঝতে পারিনি কখন সকাল হয়ে গেল। রাতে একটা খুব রোমান্টিক স্বপ্ন দেখছিলাম। না, ঠিক আছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য চা করে নিয়ে আসছি। এই বলে রাত্রি রান্নাঘরের দিকে চলে গেল, আর আমি এখনো শুয়ে আছি। কিছুক্ষণ পর রাত্রি চা নিয়ে এসে এই নিন আপনার চা। দে। তারপর রাত্রি আমাকে চাটা দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল, আর আমরা এখনও নিচে যাইনি। দুজন ফ্রেশ হওয়ার পর নিচে যাব। ইতিমধ্যে দুবার ডাক পড়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে যেতে। ততক্ষণেই আমি চাটা খাচ্ছিলাম আর আমার ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে বসে গুতাগুতি করছিলাম। কিছু সময় পর রাত্রি ওয়াশরুম থেকে গোসল করে টাওয়েল পরে চুলের পানি ছাড়তে ছাড়তে বের হলো। ওকে দেখে আমার মাথা ঘুরতেছে। ওকে দেখতে যা লাগছে না আপনাদের বলে বোঝাতে পারবো না। একমাত্র যারা বিয়ে করেছেন তারা এই সৌন্দর্যর কথা বুঝতে পেরেছেন। ও তো এমনিতেই সুন্দরী, এখন টাওয়াল পরা ভেজা চুলে ওর সৌন্দর্য আরও 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। আমার তখন ইচ্ছে করছিল রাত্রিকে জড়িয়ে ধরে ওর ভালোবাসার নেশায় হারিয়ে যেতে। তখন এই এমন করে কি দেখছেন? কই কিছু না তো। মিথ্যে বলছেন কেন? আপনি আমাকে দেখছিলেন, নিজের বউকে নিজে দেখবেন, এতে মিথ্যে বলার কি আছে? তখন আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই, কারণ আমি যদি সেই অবস্থায় আর কিছুক্ষণ রাত্রির সামনে থাকি তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কাজের মেয়ের মধ্যে অনেকবার ডেকে গেছে নিচে নাস্তা করতে যেতে। ফ্রেশ হয়ে এসে দুজনই রেডি হয়ে নিচে নাস্তা করতে গেলাম ডাইনিং টেবিলে। এমনিতেই ডাইনিং টেবিলে সবসময় সবাইকে খাবার সার্ভ করতো রাত্রি আর আম্মু। রাত্রি যেহেতু এখন এবারই নতুন বউ, সেহেতু আম্মু রাত্রিকে খাবার সার্ভ করতে না দিয়ে ডাইনিং টেবিলে আমার সামনের চেয়ারে বসিয়ে দেয়। নাস্তা করছিলাম, এমন সময় আমার পায়ের উপর কারোর পায়ের উপস্থিতি টের পেলাম। আমি জানি এটা রাত্রি ছাড়া আর কেউ না। সে নিজের পা দিয়ে আমার পায়ের উপর সুড়সুড়ি দিচ্ছে। তখন দেখছি রাত্রি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তখন আমি চালাকি করে সেখান থেকে আমার পাটা সরিয়ে ফেলি। কিছুক্ষণ পর ছোট আম্মু চিৎকার শুনলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে রাত্রি আমার পা ভেবে ভুল করে ও নিজের আম্মুর পায়ে সুড়সুড়ি দিয়ে দিয়েছে, ফলে ছোট আম্মু এত চিৎকার। আমি নাস্তা শেষ করে বাইকটা নিয়ে বাসা থেকে বেরিয়ে যাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আজ আমাদের বিয়ে হয়েছে 15 দিন হলো। সকালবেলা ঘুমিয়ে আছি, হঠাৎ অনুভব করলাম বিছানা আর আমার জামা কাপড় দুটোই ভেজা। তখন শুরু হলো আমার চিল্লানি, ওই শাকচুন্নি, আমার বিছানা ভেজা কেন? আমি কি জানি? তুই জানিস না? সত্যি করে বল, আমার বিছানায় পানি আসলো কি করে? নিশ্চয়ই আপনি রাতের বেলা বিছানায় ইস্যু করেছেন। ও বড় আম্মু গো, তোমার এত বড় ন্যামড়া ছেলে বিছানায় ইস্যু করেছে। এই বলে রাত্রি রুমের মধ্যে চিল্লাচিল্লি শুরু করলো। আমি হাত দিয়ে রাত্রি মুখ চেপে ধরে, ও বোন অবশেষে বন্ধুদের জোড়াজড়িতে খেতে হলো। এক গ্লাস খাওয়ার পর নেশাগ্রস্ত হয়ে নিজেই একের পর এক বোতল শেষ করতেছি। রাত 12টা। অবশেষে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাতাল অবস্থায় হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। বাসার মেইন দরজা খোলা ছিল, তাই একেবারে সিঁড়ি বেয়ে নিজের রুমের সামনে চলে যাই। দরজা নক করতেই রাত্রি দরজা খুলে দিল। ওকে দেখে আমি অবাক হয়ে যাই। রাত্রি আজ খুব সুন্দর করে সাজছে। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, পরনে কালো সিল্ক শাড়ি, সব মিলিয়ে রাত্রিকে এক অপসরী লাগছিল। অবশ্য রাত্রি আমার জন্য প্রত্যেক দিনই এমন করে সাজে। আজ আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আমি রাত্রিকে কোলে করে বিছানায় শুয়ে দিলাম। রাত্রিও মনে করেছিল আমি ওকে ভালোবেসে আপন করে নিতে চাচ্ছি, কিন্তু ও তো জানতো না আমি নেশার ঘরে ওর সাথে এসব করছি। বিছানায় শুয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে রাত্রি বুক থেকে শাড়ির
আঁচলটা ফেলে দিই। তখন আমি ওর ঠোঁটে আর সারা গায়ে পাগলের মতো চুমু খেতে শুরু করি। একে একে আমি রাত্রির গা থেকে সব কাপড় খুলে ফেলি। দুজন আবদ্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর পবিত্র মিলনে। পরের দিন সকালবেলা ভোরের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। এতক্ষণে নেশাটা অনেকটা কেটে গেছে, কিন্তু আমি একই দেখছি, আমার আর রাত্রির গায়ে কোনো কাপড় নেই, শুধুমাত্র বিছানার চাদরটা দুজনের গায়ের উপর রয়েছে। তখন গত রাতের ঘটনাটার কথা মনে পড়তে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি এ কী করলাম? আমি তো রাতের জীবনটা নষ্ট করে দিয়েছি। আমি কখনোই তাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আমার মাথা কোনোভাবেই কাজ করছে না। রাত্রি এখনও চুপটি করে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে কতই না নিষ্পাপ লাগছে। গত রাতের ঘটনাটা মনে আসতেই নিজের উপর ঘেন্না হচ্ছে। হঠাৎ করে রাত্রি ঘুম ভেঙে গেল। তখন এই, আপনার কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? না, কিছু না। তারপর আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠে জামা কাপড় পরে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যাই। রাত্রির সামনে যতই থাকছি ততই নিজেকে ছোট মনে হচ্ছে। বাসার কিছু দূরে একটা চায়ের টং দোকানের সামনে এসে, মামা একটা চা দেন তো। মামা, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? না, কিছু না। এই নাও মামা চা। দেন। তখন সেখান থেকে চাটা খেয়ে তাড়াতাড়ি বিল মিটিয়ে ফার্মেসিতে চলে গেলাম। ফার্মেসি থেকে একটা দরকারি জিনিস কিনে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে দেখি রাত্রি ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে। রাত্রি, এইদিকে শোন। হুম, বলেন কি বলবেন? তখন আমি রাত্রি হাতটা আমার হাতে চেপে ধরে, বোন তুই আমায় মাফ করে দে, আমি তোর জীবনটা নষ্ট করতে চাইনি। আমি গত রাতে যা করেছি তা আমি নিজে ইচ্ছাতে করিনি, আমি নেশাগ্রস্ত ছিলাম। আমি বাইরে থেকে আসার সময় ফার্মেসি থেকে পিলটা নিয়ে এসেছি। এটা খেলে তোর প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, আর কেউ কিছু জানতে পারবে না। প্লিজ তুই আমায় ক্ষমা করে দে, আর গত রাতে যা হয়েছে ভুলে যা। আমি এক নিঃশ্বাসে কথাগুলো রাত্রিকে বললাম। আমার কথাগুলো শোনার পর রাত্রি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। পিলটা হাতে নিয়েই ও কাঁদতে কাঁদতে রুম থেকে চলে যায়। সেদিনের পর থেকে রাত্রি আর কখনো আমার সামনে আসতো না। যদি বিশেষ কোনো প্রয়োজন না পড়তো, যদি আসতো আমিও কিছু বললে এড়িয়ে যেত। রাতে যখন ঘুমাতে আসতো তখন খাটের মাঝখানে কোলবালিশটা দিয়ে আমার বিপরীত মুখ হয়ে ঘুমিয়ে পড়তো। এভাবেই ও দিনের পর দিন ও আমায় অবহেলা এড়িয়ে চলতে শুরু করে। দেখতে দেখতে আমার পড়াশোনার জন্য কানাডা যাওয়ার দিনও চলে আসলো। আজ আমি কানাডা চলে যাচ্ছি। সবাই আমি চলে যাচ্ছি বলে মন খারাপ করে আছে।
অন্য কেউ। সিয়াম ভাবছে রাত্রি আর অন্য কারো নষ্টামির ফসল এটা। এভাবে আরো কিছুক্ষণ কথা বলার পর সিয়াম ফোনটা রেখে দেয়। এভাবে দেখতে দেখতে আমার পিএইচডি কমপ্লিট করা হয়ে যায়। আজ আমি বাড়ি যাচ্ছি, অনেক বছর পর বাড়ি যাচ্ছি, প্রায় 2 বছর। অবশ্য রেজাল্ট ভালো হওয়ার কারণে কানাডাতেই জবের অফার আসছিল, কিন্তু আমি না করে দিয়েছি। তাই দেশেই জব করব বলে ঠিক করেছি। দেশে যে আমাকে যেতেই হবে, শেষবারের মতো রাত্রি মুখোমুখি আমাকে হতেই হবে। আমার কিছু প্রশ্নের জবাব যে তাকে দিতেই হবে। অবশেষে দীর্ঘ 2 বছরের সফর শেষে বাড়ি ফিরে যাচ্ছি নিজ মাতৃভূমিতে। সকাল 10টায় বিমান ল্যান্ড করলো চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। দীর্ঘ 1 ঘন্টার ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভেতর থেকে বাইরে বের হলাম। পরিবারের সবাই আমাকে দেখা মাত্রই হাত দেখালো। আমি দূর থেকে আব্বুর কোলে একটা বেবি দেখতে পেলাম। তখন এটা তোর মেয়ে, আমাদের নাতনি সিমরাত। সিমরাত নামটা শুনে আমার বুকটা ধুপ করে উঠলো, কারণ বিয়ের আগে রাত্রি আমায় প্রায় বলতো যখন আমাদের বিয়ে হবে তখন নাকি আমাদের একটা মেয়ে হবে, মেয়ের নাম হবে সিমরাত। সিয়াম নামের সাথে মিল রেখে বাচ্চা মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হলো। একদম রাত্রির মতো কিউট পিচ্ছি। পরিবারের সবাই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসছে, শুধুমাত্র একজন ছাড়া, যাকে আমার 2 নয়ন খুঁজছে। সে আর কেউ না, রাত্রি। অবশ্য সে আসবেও বা কেন, আমি তো এখন ওর কেউ না, ওর মনের মধ্যে অন্য কেউ আছে। অবশেষে 3 ঘন্টা লাগলো বাসায় আসতে। আজ আমি আসবো বলে পুরো বাড়িতে অনেক খুশির আমেজ। সবাই আমাকে নিয়ে পড়ে আছে। আমাকে দেখে বাড়ির কাজের লোকটি পর্যন্ত দৌড়ে আসলো, শুধু একজন ছাড়া। বাড়িতে সবাই দেখছি, শুধু রাত্রিকে ছাড়া। আম্মুকে একবার রাত্রি কথা জিজ্ঞাসা করতে আম্মু এড়িয়ে যায়। তখন সিয়াম, তুই এত দূর থেকে জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হতে আমার রুমের দিকে চলে যাই। রুমের ভেতরে ঢুকেই আমি অবাক হয়ে যাই। আমার রুমটা খুব সুন্দর করে সাজানো, একেবারে আমাদের বাসর রাতের মতো। আমি আরও অবাক হয়ে যাই যখন আমার রুমের মধ্যে একটা পরীকে দেখতে পাই। পরীটা অন্য কেউ না, এটা হলো রাত্রি। অনেক সুন্দর করে সেজেছে, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু মুখটা অনেক মায়াবী লাগছে। আমি রুমে ঢুকে এই রুমের দরজাটা আটকিয়ে দিই। আমি এইভাবে দরজা আটকাতে দেখে রাত্রে কিছুটা ভয় পেয়ে যায়। তখন কেমন আছেন? খুব ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবেন না? কি জিজ্ঞেস করব? তুই কতটা ভালো আছিস দেখতেই তো পারছি। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? তোর মতো নষ্টা মেয়ের সাথে কথা বলতেই আমার বিবেকে বাজছে। তারপরও তোর কাছে আমার কিছু প্রশ্নের জবাব রয়েছে। কি বলুন? সত্যি করে বল, এই সন্তান কার? কেন আপনার? আর মিথ্যা বলিস না। তোদের মতো নষ্টা মেয়েদের আমি ভালো করেই চেনা আছে। কেন এমন করছেন? এ সন্তান আপনার নয় তো কার? আমি ভেবেছিলাম এই কয়েকদিন আপনাকে অবহেলা করলে আপনি আমার ভালোবাসাটা বুঝতে পারবেন, কিন্তু আমি তো জানতাম না যে আপনি আমাকে কোনোদিনও ভালোই বাসেননি। আর এই সন্তান আপনার। আমাকে আর আমার সন্তানকে আপনার স্বীকৃতি দিতে হবে না। আমি কাল সকালেই আমার সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে অনেক দূর চলে যাব। শুধুমাত্র আজকের রাতটুকু আমাকে এই বাড়িতে থাকতে দিন। আরে যা যা, তোর মতো নষ্টা মেয়ের সাথে আমি এমনিতেই আমার বাকি জীবনগুলো কাটাতে চাই না। তোকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দিব। এই কথা বলে ফ্রেশ হতে চলে যায়। রাতের বেলা ঘুমানোর সময় একটা বালিশ নিয়ে আমি সোফায় ঘুমাতে চলে যাই, কারণ রাত্রির মতো একটা নষ্টা মেয়ের সাথে ঘুমানো অসম্ভব। অবশ্য এত কিছু হওয়ার পরও রাতে ঘুমানোর সময় অনেকবার তার সাথে খাটে ঘুমানোর জন্য ডেকেছে, আমি যাইনি। পরের দিন সকালবেলা একটা বাজে স্বপ্ন দেখে খুব সকালবেলা ঘুমটা ভেঙে গেল, কিন্তু বিছানায় তাকিয়ে দেখি রুমের মধ্যে রাত্রি নাই, সাথে সিমরাতও। তখন আমার গত রাতের রাত্রির কথা মনে পড়লো। তখন আমি তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে সারা বাড়ি খুঁজলাম, কিন্তু রাত্রি ও সিমরাতকে কোথাও খুঁজে পেলাম না। তখন আমি দৌড়ে আবার রুমে চলে আসলাম। তখন বিছানার উপর একটা চিঠি আমার চোখে পড়লো। চিঠিটা খুলে পড়তে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। চিঠিটা ছিল রাত্রির, যা সে সিয়ামের জন্য লিখে গেছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় স্বামী সিয়াম, আমি চলে যাচ্ছি। আমি আপনার থেকে এত বেশি দূরে চলে যাচ্ছি যাতে আপনি আমাকে আর কোনো দিনও খুঁজে না পান। কিন্তু আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সব সময় ভালো রাখেন। অনেক আশা ছিল আপনার স্ত্রী হয়ে বাকি জীবনগুলো কাটাতে, কিন্তু সৃষ্টিকর্তা মনে হয় তা চান না। তাই হয়তো শেষ চেষ্টা করেও আপনার ঘর করতে পারলাম না। কি করব বলুন? আপনাকে যে ছোট্টবেলা থেকেই বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আপনার এত অবহেলার পরও চেষ্টা করেছিলাম আপনার মনে একটু জায়গা করে নিতে, কিন্তু আমি ব্যর্থ। এত কিছু হওয়ার পরেও চাচ্ছিলাম আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে বাকি জীবনগুলো কাটিয়ে দিতে, কিন্তু আপনি গত রাতে আমাকে যে অপবাদটা দিয়েছেন সেটা আর সহ্য করতে পারলাম না।
একজন মেয়ের সবচেয়ে দামি জিনিস হলো তার ইজ্জত। আপনি কিনা স্বামী হয়ে আমার ইজ্জতের উপর প্রশ্ন এনেছেন। বলছেন সিমরাত আপনার মেয়ে নয়, আমার আর অন্য কারো নষ্টামির ফসল। ছি! আপনার কথাগুলো শোনার পর আমি সেই মুহূর্তে আত্মহত্যা করতাম, শুধুমাত্র পারিনি আমার নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে। আমি মরে গেলে আমার সন্তানের কি হবে? ওকে তো আপনি আপনার সন্তান হিসেবে মানেন না। তাই আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে আমাদের ছায়াও আপনার জীবনে যেন না পড়ে। আর আপনাকে শেষবারের মতো একটা সত্য কথা বলে দিতে চাই, সিমরাত আপনারই মেয়ে। নেশাগ্রস্ত রাতে আপনি আমার সাথে যা করেছেন তারই ফসল। তখন আমার এই সন্তান না হওয়ার জন্য যে পিলটা খেতে দিয়েছিলেন, আমি সেদিন পিলটা খাইনি, ফেলে দিয়েছিলাম। কি করব বলুন? আমাদের কর্মকাণ্ডের ফলটা তো আমার সন্তানকে ভোগ করতে দিতে পারি না। আর আমি সবসময় দোয়া করি আপনি যেন ভালো থাকেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। এতদিন তো সব কিছু আমি খেয়াল রাখতাম, কিন্তু আমি তো আর থাকবো না। আর হ্যাঁ, আমার একটা শেষ অনুরোধ রাখবেন প্লিজ। আপনার মনের মতো কোনো মেয়েকে দেখে বিয়ে করে নেবেন যে আপনার খেয়াল রাখবে। আমার হাত দিয়ে কলম আর চলছে না। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এটা আপনার নষ্টা বউ। চিঠিটা পড়তেই আমি জোরে একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে সবাই দৌড়ে আমার কাছে আসে। তখন কি হয়েছে বাবা, তুই এভাবে কাঁদছিস কেন? আমি কাঁদতে কাঁদতে সবার দিকে রাত্রির লেখা চিঠিটা এগিয়ে দিই। চিঠিটা পড়েই সবাই কাঁদতে থাকলো। তখন আম্মু বলল, মেয়েটাকে তুই আজ পর্যন্ত একটুও সুখ দিসনি, অত সত্যিই খুব ভালোবাসতো। তুই এমন একজনকে হারিয়েছিস যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো। আর হ্যাঁ, ওই দিন রাতে যখন বললো তুই ওকে ধর্ষণ করতে চেয়েছিস, তখন আমরা সবাই কেন তোর কথা শুনতে চাইনি জানিস? আমরা সবাই চেয়েছিলাম তোর সাথে রাত্রির বিয়ে হোক, কারণ আমরা জানি আমার ছেলে কোনো মেয়েকে ধর্ষণ তো দূরে থাক, কোনো মেয়ের সাথে চোখে চোখ রেখে কথাও বলে না। আমরা এটাও জানি তুই কখনোই রাত্রির সাথে বিয়েতে রাজি হবি না। তাই আমরা সবাই রাত্রির এই প্ল্যানের সাথে হাত মিলাই। তোকে ধর্ষক বানিয়ে ব্ল্যাকমেল করলেই তবেই তুই বিয়েতে রাজি হবি, কারণ একমাত্র রাত্রিই ছিল তোর স্ত্রী হওয়ার যোগ্য। কিন্তু তুই এর মূল্য বুঝতে পারলি না। রাত্রির মতো অমূল্য জীবন সঙ্গিনীকে তুই হারিয়ে ফেলেছিস। এ কথা বলে আম্মু কাঁদতে কাঁদতে আমার রুম থেকে চলে যায়। চাচা চাচি সহ পরিবারের সবাই একে একে আমাকে দোষারোপ করছে। আমি তাদের কথায় কান্না দিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম রাত্রিকে খুঁজতে। রাস্তায় যাকে দেখছি তাকেই রাত্রির ছবি দেখিয়ে জিজ্ঞেস করছি, কিন্তু কেউই রাত্রির খোঁজ দিতে পারলো না। আমি রাত্রিকে পাগলের মতো খুঁজতে থাকলাম। এইদিকে রাত্রি 1 বছরের সন্তান সিমরাতকে কোলে নিয়ে রাস্তার মধ্যে দিয়ে আনমনে হাঁটছিল, আর সিয়ামের সাথে কাটানো পুরোনো দিনের কথাগুলো ভেবে ভেবে চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছিল। আর মনে মনে বলছে, এখন আমি কোথায় যাব? হে শহরে আমার তো চেনা পরিচিত কেউ নেই যে তার কাছে যাব। নিজের বাবা মার কাছে যাব, সেটাও তো সম্ভব না। আমার সন্তানকে নিয়ে আমি কোথায় আশ্রয় নিব? তখন হঠাৎ করে একটা বড় বাস রাত্রির সামনে চলে আসে। যেই মাত্র অ্যাক্সিডেন্ট হবে সেই মাত্র কেউ একজন এসে রাত্রিকে হিরোর মতো বাঁচিয়ে নেয়। তখন এইভাবে কেউ রাস্তার মধ্যে দিয়ে হাঁটে, আরেকটু হলেই তো অনেক বড় দুর্ঘটনাটা ঘটে যেতে পারতো। দুর্ঘটনা ঘটে মারা গেলে তো ভালোই হতো। কি হবে নষ্টা মেয়ের অপবাদ নিয়ে বেঁচে থেকে? অচেনা লোকটি রাত্রিকে একটা থাপ্পড় মেরে, পাগলামি বন্ধ করুন, আপনি কেন মরতে চান? তখন রাত্রি কাঁদতে কাঁদতে সিয়ামের জীবনের ঘটে যাওয়া সব কিছু খুলে বলেন। তখন আমি জয়, আপনি যদি চান আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে পারেন। বাড়িতে আমার মা আর এক ছোট বোন আছে। আমাকে করুণা করছেন? করোনা নয়, শুধুমাত্র বন্ধু হিসাবে বন্ধুর বিপদে পাশে থাকতে চাইছি। অবশেষে জয়ের জোরাজুরিতে রাত্রি আর জয়ের সাথে যেতে না করতে পারলো না। জয়কে দেখে রাত্রি ভালো মানুষই মনে হলো। গল্পে অচেনা লোকটা হলো জয়, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, যে ইন্ডাস্ট্রিজের মালিক। অবশেষে জয় রাত্রিকেও সিমরাতকে নিয়ে তার বাসায় চলে আসলো। তখন আম্মু দেখো, একে এসেছে। কে? এ কি আমার বৌমা? যাক বাবা, শেষমেশ কোনো মেয়েকে তোর পছন্দ হলো। আম্মু তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। আমি যেমনটা ভাবছি তেমনটা নয় মানে? তখন জয় রাত্রির সম্পর্কে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর জয়ের মা তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। আজ থেকে আমার 2 মেয়ে, রাত্রি ও নীলা। নীলা হলো জয়ের একমাত্র আদরের বোন, দেখতে যেমন সুন্দরী তেমনই দুষ্টু। জয়ের মার কথা শুনে রাত্রি আর আবেগ ধরে রাখতে না পেরে জয়ের মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তখন হেই পাগলি মেয়ে, একদম কাঁদবি না। দেখি আমার দিদিভাই সিমরাতকে আমার কোলে দাও। এই বলে সিমরাতকে নিয়ে জয়ের মা আদর করে থাকলো। তখন
মা, আমার পাগলিটা কই? এই তো ভাইয়া আমি এখানে। আমার পাগলি বোনটা কি করে? এই তো ভাইয়া পড়ছিলাম। এটা কি আমার ভাবি? থাক বাবা, তুই এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস। তেমনটা কিছু নয়। এটা বলে জয় একটা মুচকি হাসি দিয়ে উপরে তার রুমে চলে গেল ফ্রেশ হতে। এভাবে কিছুদিন কেটে যায়। ইতিমধ্যেই জয় রাত্রিকে জয়ের বিজনেস কাজে নিজের অ্যাসিস্ট্যান্ট করে নেয়। সাথে সাথে রাত্রিকে ভার্সিটিতে ভর্তি করে দেয়, কারণ সিয়ামের সাথে বিয়ে হয়ে যাওয়ার কারণে ইন্টার পরেই রাত্রি আর ভার্সিটিতে ভর্তি হয়নি। এইদিকে আমার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। সারাদিন এই দিক সেই দিক রাত্রিকে পাগলের মতো খুঁজতে থাকে। আর রাত হলে নেশা করে বাড়ি ফিরি। রুমে গিয়ে সারা রাত রাত্রির ছবির সামনে দাঁড়িয়ে কেঁদে কাটিয়ে দিই। আমার এই অবস্থা দেখে আব্বু আম্মু সহ পরিবারের সবাই চোখের জল ফেলতো। থানা পুলিশ করেও তারা রাত্রির কোনো খোঁজ পায়নি। ইতিমধ্যে পরিবারের সবাই মিলে আমার কয়েকবার বিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু আমি তাদের সবাইকে পরিষ্কার বলে দিয়েছি আমি রাত্রির জায়গায় কাউকে বসাতে পারবো না। ওইদিকে সারাক্ষণ রাত্রি জয়ের সাথে থাকলেও জয়ের প্রতি তার কোনো ফিলিংস তৈরি হয় না। তার মন প্রাণ জুড়ে এখনও সিয়ামই রয়েছে। এইভাবে দেখতে দেখতে কেটে যায় 5টি বছর। সবাই এখন রাত্রিকে প্রায় ভুলেই গেছে, আর সিয়াম আগের মতোই রয়েছে। সারাদিন রাত্রিকে খোঁজা, রাত হলে মাতাল হয়ে বাসায় ফেরা। একদিন হঠাৎ করে শপিং মলে আমি পকেট থেকে ফোনটা বের করে কথা বলছিলাম, তখন এই যে আঙ্কেল, আপনার পার্সটা পড়ে গেছে। আমি পেছনে তাকিয়ে দেখি একটা পিচ্চি মেয়ে আমার পার্সটা নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো পকেট থেকে ফোন বের করার সময় পড়ে গিয়েছিল। মেয়েটাকে দেখে আমার খুব মায়া হলো, মনে হলো আমার আপন কেউ। বয়স বছর 6 হবে তখন। মামুনি, কি করে বুঝলে এটা আমার পার্স? আমি পড়ে যেতে দেখছিলাম। তাই? আর তোমার এই অবস্থা কেন? অপরিষ্কার জামা, লম্বা লম্বা চুল, দাড়ি, দেখতে খুব বাজে লাগছে। আজকে দাড়ি চুল কেটে সুন্দর একটা জামা পরবে, একদম গুড বয়ের মতো, ভালো হয়ে যাবে। পিচ্চিটার বাচ্চা বাচ্চা কথাগুলো আমার খুব ভালো লাগলো। হয়তো আমার মেয়ে থাকলে আজ এমনভাবেই শাসন করতো। তখন ঠিক আছে মামুনি, আজ থেকে আমি গুড বয়ের মতো ভালো হতে যাব। মামুনি, তোমার নাম কি? এই সিমরাত, তোমাকে বলেছি না অপরিচিত কারোর সাথে কথা না বলতে। আন্টি, এ আঙ্কেলটার পার্স পড়ে গিয়েছিল, তাই সেটা তুলে দিচ্ছিলাম। সিমরাত নামটা শুনেই সিয়ামের বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। তখনই সিয়াম বলল, এই বাচ্চা মেয়েটার নাম কি বললেন? সেটা আপনাকে জানতে হবে না, দেখতে তো পুরোই ভাল্লুকের মতো। কোথাকার কোন ছেলে ধরা কি জানে। এই যে মিস, আমার বর্তমান অবস্থায় হয়তো আমাকে দেখতে ভাল্লুকের মতো লাগছে, কিন্তু আমি মোটেও ছেলে ধরা নই। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মতো লোকদের ভালো করেই চেনা আছে। এই বলে নীলার আগে গজগজ করতে করতে সিমরাতকে নিয়ে গাড়িতে করে চলে যায়। আর আমি সেখানেই এক দৃষ্টিতে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। আর পিচ্চি সিমরাতের বলে যাওয়া কথাগুলো এখনও আমার কানে বাজছে। তাই সিদ্ধান্ত নিলাম আজ থেকে নিজেকে চেঞ্জ করে ফেলবো। সবাই এখন থেকে এক নতুন সিয়ামকে দেখবে। ভাবতেই অবাক লাগছে, ভার্সিটির সব মেয়েদের ক্রাশ থাকা ছেলেটা আজ এতটা খারাপ হয়ে গেছে যে দেখতে ভাল্লুকের মতোই লাগছে। তাই আর দেরি না করে বাইকটা নিয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। আমার এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে পরিবারের সবাই অবাক হয়। সবাই আরও বেশি অবাক হয় আজ আমি নেশা করিনি বলে। তখনই আম্মু কাল থেকে ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করতে চাই। আমার কথা শুনে পরিবারের সবার মুখে হাসি রেখাও হতবাক হতে দেখা যায়। তখনই আমি জানতাম আল্লাহ আমার কথা শুনবে। এতদিন পর তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তখন আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে সোজা নিজের রুমে চলে আসলাম। আগামীকাল থেকে আমার নতুন করে পথ চলা, ভার্সিটিতে যেতে হবে। তাই কাল সকালের মধ্যেই নিজেকে চেঞ্জ করে ফেলতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র ছিলাম বলে তাই নিজের পড়া বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে জয়েন করার জন্য অর্ডার এসেছিল। তার উপর বিদেশ থেকে পিএইচডি কমপ্লিট করেছি। আগে জয়েন করতে বললেও আমি না করে দিয়েছি। তাই রাতের মধ্যে ভার্সিটির উপাচার্য স্যারের কাছে ফোন করে সব কিছু ব্যবস্থা করে ফেলি আর বলে দিই আমি কাল থেকেই জয়েন করব। আমি জয়েন করব শুনে উপাচার্য স্যার খুব খুশি হলেন। পরের দিন সকালবেলা রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। তখন সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তখন তোমরা সবাই এভাবে হা করে তাকিয়ে আছো কেন?
ভাই তোকে দেখে যা লাগছে না বলে বোঝাতে পারবো না, ভার্সিটির যে কোনো মেয়ে তোকে দেখা মাত্রই প্রেমে পড়ে যাবে। সিয়াম আজ কালো কোট টাই কালো শু পরেছে, সব মিলিয়ে সিয়ামকে যা লাগছে না বলে বোঝানো যাবে না। কেউ বলবে না এগুলো 2 দিন আগে সেই মাতাল সিয়াম। তখন আমি তাদের কথায় পাত্তা না দিয়ে আম্মুকে সালাম করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটি গেট দিয়ে ঢুকতেই ভার্সিটির সব ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি কারোর সাথে ধাক্কা অনুভব করলাম, দেখলাম একটা মেয়ে। তাকিয়ে দেখি মেয়েটা আর কেউ না, গতকালের সেই ঝগড়ুটে মেয়েটা। আর এইদিকে নীলা সিয়ামকে দেখা মাত্র এই ক্রাশ খেলো, যাকে বলে প্রথম দেখাই প্রেম। তখন আপনি গতকালই সেই ভাল্লুকটা না? আমি সেই ভাল্লুকটা। আপনি আমাদের ভার্সিটিতে কি করছেন আর এক রাতের মধ্যে এত পরিবর্তন কি করে হলো? এটা তোমার না জানলেও চলবে। আর আমি এই ভার্সিটিতে লেকচারার হিসেবে নতুন জয়েন করেছি, সো আমার রেসপেক্ট দিয়ে কথা বলবে। এই বলে আমি উপাচার্য স্যারের অফিসের দিকে চলে যাই। আর নীলা অবাক হয়ে এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। কিছুই তার মাথায় ঢুকছে না, কিছুতেই সে 2 4 মেলাতে পারছে না। এক রাতের মধ্যে একটা মানুষের এতটা পরিবর্তন কি করে সম্ভব? আবার তার মধ্যে তিনি নাকি আমাদের ভার্সিটির লেকচারার। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব চিন্তা করছে। ক্লাস শুরুর ঘন্টার আওয়াজে নীলার ধ্যান ভাঙলো, তাই সে তাড়াহুড়ো করে নিজের ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে নীলা সহ তার অন্যান্য সহপাঠীরা বসে বসে আড্ডা দিচ্ছিল। তখনই উপাচার্য স্যার ক্লাসের মধ্যে ঢুকলো, তবে তিনি একা না, সাথে সিয়ামকে নিয়ে। সবাই উপাচার্য স্যারকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। তখন এভরিবডি স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো স্যার, আপনি? আমিও ভালো। আজ আমি তোমাদের ক্লাসে কেন এসেছি জানো? নো স্যার। আজ তোমাদের সাথে একজনকে পরিচয় করে দিতে আসছি। আজ আমার সাথে যে এসেছে সে হলো সিয়াম আহমেদ। সিয়াম আমাদের ভার্সিটির স্টুডেন্ট ছিল, ও আমাদের ভার্সিটির গর্ব। ও এ ভার্সিটির প্রথম বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। কিছুদিন আগে ও কানাডা থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পিএইচডি করে এসেছে। ও আজই আমাদের ভার্সিটিতে নতুন লেকচার হিসাবে জয়েন করছে। ও আজ থেকে তোমাদের ক্লাস টিচার। অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের প্রথম ঘন্টাটা সিয়ামই নিবে। উপাচার্য স্যার আমাকে দেখে সবাইকে উদ্দেশ্য করে বলল। ক্লাসের সব ছাত্রছাত্রীরা সিয়ামের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সিয়াম যে ভার্সিটির লেকচারার হতে পারে কারোর বিশ্বাসই হচ্ছে না। আসলে সিয়ামের বয়সটা এখন অনেক কম, দেখে মনে হবে এখনও ভার্সিটি স্টুডেন্ট। ক্লাসের সব মেয়েরা সিয়ামের মতো এরকম হ্যান্ডসাম লেকচারারকে দেখে প্রথম দেখেই ক্রাশ খেলো। তখন উপাচার্য স্যার আমাকে ক্লাসে রেখে চলে গেলেন। আজ প্রথম দিন হিসেবে সবার সাথে একে একে পরিচিত হচ্ছিলাম। সবাই একে একে নিজেদের পরিচয় দিচ্ছিল। তখন তাকিয়ে দেখি নীলাও এই ক্লাসের মধ্যে। তার মানে নীলা অনার্স 2য় বর্ষের অ্যাপ্লাইড কেমিস্ট্রি স্টুডেন্ট। যখন নীলার পরিচয় দেওয়ার পালা আসলো তখন সে কিছুই বলতে পারছে না, শুধু তুতলাচ্ছিল আর ঘামছিল। ওর এই অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। আর আমি মনে মনে বললাম, কি মেয়েরে বাবা, গতকাল আমার সাথে কত ঝগড়া করেছিল, আমার মুখের উপর কতগুলো কথা বলল, আজ পরিচয় দিতে গিয়েই তোতলাচ্ছে। তারপর আমি কিছু কেমিস্ট্রির বিক্রিয়া আলোচনা করে ক্লাস শেষ করে বেরিয়ে গেলাম। আমি ক্লাস থেকে বেরোনোর সাথে সাথে কেউ একজন দৌড়ে আমার সামনে চলে আসলো। তাকিয়ে দেখি নীলা। তখন স্যার, গতকালের ব্যবহারের জন্য আমি সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। ঠিক আছে, এখন থেকে ভালো হয়ে যাও। স্যার, আপনি সত্যি আমায় ক্ষমা করেছেন তো? এই মেয়ে, এসব কি করছো? আমার হাত ছাড়ো বলছি, বললাম না ক্ষমা করে দিয়েছি। ধন্যবাদ স্যার। স্যার, একটা কথা বলবো? কি? স্যার, আপনি দেখতে না অনেক সুন্দর, পুরোই তামিল হিরোদের মতো। হ্যাঁ, আমি জানি আমি সুন্দর, তোমার বলতে হবে না। স্যার, আপনার নাম্বারটা পেতে পারি? আমি মোবাইল ইউজ করি না। এই বলে আমি সেখান থেকে চলে যাই। সেই দিনের বাকি ক্লাসগুলো ভালো করে বাসায় চলে আসি। আর এইদিকে নীলা ভার্সিটি থেকে যাওয়ার পর শুধু সিয়ামের কথাই মনে পড়ছে সিয়ামের আগেও মায়াবী চেহারাটার কথা। নীলা বুঝতে পারলো সে সিয়ামকে ভালোবেসে ফেলেছে। তাই নীলা সিদ্ধান্ত নিয়েই নিল কাল ভার্সিটিতে গিয়ে সে সিয়াম স্যারকে প্রপোজ করবে। সে যে করেই হোক সিয়ামকে নিজের করে পেতে চায়। সিয়ামের উপর অন্য কারো নজর পড়ার আগেই সে তার মনের কথাটা সিয়ামকে বলে দিবে। আর এইদিকে রাত্রির পড়াশোনাও শেষ। সে এখন জয়ের অ্যাসিস্ট্যান্ট নয়, জয়ের বিজনেস পার্টনার। রাত্রি এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, যেমনটা সিয়াম চেয়েছিল।
রাত্রি রুমের মধ্যে বসে ল্যাপটপে কাজ করছিল তখন। মা আসবো? নিজের মেয়ের রুমে আসতে আবার পারমিশন লাগে? কি করছিলি? এই তো ল্যাপটপে কিছু ফাইল চেক করছিলাম। তুমি কিছু বলবে? তোর কাছে একটা জিনিস চাইবো মা, দিবি? এমন করে বলছো কেন? মাকে ছেড়ে আসার পর থেকে তো আপনাকেই মা বলে ডেকেছি। আর মা মেয়ের কাছে কিছু চাইবে, মেয়ে তা দিবে না, সে কি কখনো হয়? আমি চাই তোর আর জয়ের বিয়ে দিতে। না, এটা কখনোই সম্ভব না। না করিস না মা, আমি তোর কাছে অনেক আশা নিয়ে এসেছি। মা, তুমি আমার অতীত সম্পর্কে সবকিছু জানার পরেও এই কথা বলছো? মা, আমি বিবাহিতা। আমার স্বামী সিয়াম আমাকে না মানলেও আমি এখনো ওনাকেই স্বামী হিসেবে মানি। আর ওর জায়গা আমি কখনোই কাউকে দিতে পারবো না। দেখ মা, ছেলে মানুষই করিস না, নিজের জন্য না হলেও তোর সন্তানের কথা ভাব। কয়দিন পর ও যখন বড় হবে তখন ওর বাবাকে জিজ্ঞেস করবে, তখন তুই কি বলবি? তখন এই সমাজ আমার এই সিমরাত দিদিভাইকে হেও করবে। তাছাড়া তোকে জয় খুব ভালোবাসে, তাই আমি এই সম্পর্কের একটা নাম দিতে চাই। মা, আমি তোমার অন্য সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তুমি প্লিজ আমাকে এই কাজটা করতে বলো না। আমি এটা করতে পারবো না। দেখ মা, আমি তোকে এখন বিয়ে করতে বলছি না, তুই সময় নে, ভেবে চিনতে পরে তোর মতামত জানাস। তখন রাত্রি দৌড়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। রুমে আসার পর থেকে রাত্রি শুধু সিয়ামের কথাই ভাবতে থাকলো, কি করে সে সিয়ামের জায়গায় অন্য কাউকে বসাবে। তাছাড়া জয়ের মা অলরেডি 2বার হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার বলেছে ওনাকে সবসময় হাসি খুশি টেনশন মুক্ত রাখতে, কারণ আরেকবার হার্ট অ্যাটাক হলে ওনাকে বাঁচানো আর সম্ভব না। তাই শেষমেশ নিজের আবেগের কাছে হেরে গেল, সিদ্ধান্ত নিয়েই নিল এই বিয়েতে রাজি হওয়ার। তখনই জয় রাত্রি রুমে ঢুকলো। এটা প্রত্যেক দিনের রুটিন। জয় ঘুমানোর আগে একবার সিমরাতকে আদর করে যায়, আর সিমরাতও এখন মনে করে জয় ওর বাবা। তখন সিমরাত ঘুমিয়ে পড়ছে, আপনি কি জানেন আপনার মা আপনার বিয়ে ঠিক করেছে? এই জন্যই কাঁদছেন? খুব সকাল সকাল ভার্সিটিতে চলে আসলো, কারণ সে আজকেই সিয়ামকে প্রপোজ করবে। আজ নীলা ভার্সিটিতে শাড়ি পরে আসছে, পরনে নীল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে কালো টিপ, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, সব মিলিয়ে নীলাকে একটা পরী লাগছে। সকাল 10টা, সিয়ামের ভার্সিটিতে আসার সময় হয়ে গিয়েছে। নীলা ভার্সিটিতে কয়েকটা বান্ধবীকে নিয়ে দাঁড়িয়ে আছে সিয়ামের আসার অপেক্ষায়। সিয়াম গেট দিয়ে ভার্সিটিতে ঢুকতেই নীলা সিয়ামের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে একেবারে ফিল্মি স্টাইলে সবার সামনে প্রপোজ করে। আই লাভ ইউ সিয়াম, আই রিয়েলি লাভ ইউ। তুমি কি আমায় একটু ভালোবাসবে? তুমি কি আমায় তোমার বাবুর আম্মু করবে? নীলার এসব কর্মকাণ্ড দেখে ভার্সিটির সবাই অবাক হয়ে যায়। তখন সিয়াম রেগে গিয়ে খুব জোরে নীলার গালে একটা থাপ্পড় মারে। তখন, এই মেয়ে, পেয়েছোটা কি আমায়? দুদিন ভালো করে কথা পর্যন্ত হয়নি, এর মধ্যে বলছো ভালোবাসো? ভালোবাসা কি এত সস্তা? তুমি আমার অতীত সম্পর্কে কিছু জানো না, জানলে কখনো এই কথা বলতে পারতে না। আমি আপনার অতীত সম্পর্কে কিচ্ছু জানি না, আর জানতেও চাই না। আমি আপনাকে ভালোবাসি, এটাই আমার কাছে যথেষ্ট। এটা ভালোবাসা না, এটা ভালো লাগা, মোহ, যেটা দুদিন পরেই কেটে যাবে। আমার ভালোবাসা এত ঠনকো নয় যে তার মোহ দুদিনেই কেটে যাবে। সব কিছুই না হয় বাদই দিলাম, কিন্তু আমি তো তোমার স্যারকে কেউ কি কখনো লাভ করতে পারে? কোন সংবিধানে আছে যে স্যারের সাথে প্রেম ভালোবাসা বিয়ে করা যাবে না? জানি না, কিন্তু তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব না। আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি স্যার। আপনি আমার ভালোবাসা একদিন ঠিকই বুঝতে পারবেন। আপনাকে আমি আমার করেই ছাড়বো। এই কথা বলে নীলা কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটি থেকে চলে যায়, আর আমি নির্বাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকি। আমার মাথার উপর দিয়ে এত কিছু বয়ে গেল আমি কোনো কিছু বোঝার আগেই। আমি জানি নীলা একজন খুব ভালো স্টুডেন্ট। এখন যদি
সে এইসব প্রেম ভালোবাসা এগুলা নিয়ে পড়ে থাকে তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমাকে যে করেই হোক নীলাকে বোঝাতে হবে। তখন আমি সেখান থেকে ক্লাস করতে চলে যাই, আর এদিকে নীলা কাঁদতে কাঁদতে বাড়ির ভেতর ঢুকলো। তখন কি হয়েছে মা, তোর চোখে পানি কেন? জয়ের মা বলল। না কিছু না, চোখ মুছতে মুছতে নীলা বলল। কিছু না মানে? তাহলে তুই কাঁদছিস কেন? বললাম তো আমার কিছু হয়নি। এই বলে নীলা দৌড়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। তখন নীলার এই অবস্থা দেখে রাত্রি কিছুটা খটকা লাগলো। রাত্রি তখন জয়ের মায়ের পাশে বসে কি যেন করছিল। তখন রাত্রি সিঁড়ি বেয়ে নীলার পিছু পিছু নীলার রুমে চলে গেল। নীলার রুমে গিয়ে বালিশ ভিজিয়ে কাঁদছে। তখন রাত্রি নীলার রুমে ঢুকে, বোন আমার, তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। ভাবি, আমি একজনকে ভালোবাসি। আমি যে করেই হোক তাকে নিজের করে পেতে চাই। নীলা বয়সে রাত্রির থেকে ছোট, তাই রাত্রি নীলাকে খুব ভালোবাসে। নীলাও রাত্রিকে খুব ভালোবাসে, আর নীলা রাত্রিকে ভাবি বলেই ডাকে, কারণ সে জানে যে আজ না হয় কাল রাত্রেই তার ভাই জয়ের বউ হবে। ও এই ব্যাপার, কোনো সমস্যা না। আমার বোন কাউকে ভালোবাসে তাকে পাবে না, সে কি কখনো হয়? সমস্যা আছে। আমি ওনাকে ভালোবাসলেও উনি তো আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমাকে সহ্য পর্যন্ত করতে পারে না। কি, কার এত বুকের পাটা যে আমার বোনের মতো একটা সুন্দরী মেয়ের ভালোবাসা ফিরিয়ে দেয়? ছেলে দেখতে কেমন? ছেলে কি করে? ও আমাদের ভার্সিটির লেকচারার। দেখতে শুনতে বলতে গেলে মাশাল্লাহ। এক কথায় বলতে উনি পুরো ভার্সিটির সব মেয়েদের ক্রাশ। আমি তো প্রথম দেখে ওনাকে ভালোবেসে ফেলেছি। শেষমেশ স্যারের সাথে প্রেম? তুমি হাসছো ভাবি? আমি ওনাকে না পেলে সত্যিই মরে যাব। চুপ, একদম চুপ। এসব কথা আর কখনোই বলবি না। তোর ভালোবাসার মানুষ তোরই হবে। আমি দেখছি কি করা যায়। তারপর রাত্রি নীলার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নীলা রুম থেকে চলে আসে। পরের দিন সকালে, মা, আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, আমি জানতাম তুই আমাকে কখনো ফিরিয়ে দিবি না। রাত্রে নিশ্চুপ। আগামী শুক্রবার তোদের বিয়ে দিব। বিয়ের সব দায়িত্ব আমার আর নীলারই, তোদের কিছু করতে হবে না। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। তখন রাত্রি সেখানে আর কিছু না বলে মনটা খারাপ করে নিজের রুমে চলে যায়। আর এদিকে সিয়ামের উপর নীলার অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। প্রত্যেক দিন প্রপোজ করা, সিয়ামকে জড়িয়ে ধরার চেষ্টা করা, কিস করা, আর এসব কর্মকাণ্ড সিয়ামের অসহ্য লাগতো। ভার্সিটির সবাই নীলার সিয়ামের প্রতি এসব পাগলামি দেখে সবার জ্বলতো, বিশেষ করে মেয়েদের, কারণ ভার্সিটির প্রায় মেয়েই সিয়ামকে পছন্দ করত। তারপরেও নীলাকে কেউ কিছু বলতে পারতো না, কারণ নীলা ছিল শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের বোন। তাদের ছিল অনেক ক্ষমতা, তাই কেউ কিছু বলতে সাহস করতো না। বিয়ের আর মাত্র 2 দিন বাকি আছে। সিয়াম ভার্সিটিতে ঢুকতেছে। তখন, স্যার একটু দাঁড়ান, এই নিন কার্ড। আগামী শুক্রবার আমার ভাইয়ের বিয়ে, আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে বিয়েতে। আমি যেতে পারবো না। প্লিজ স্যার, না করবেন না, আমি আপনার জন্য ওয়েট করব। দেখো নীলা, প্লিজ আমায় ছেড়ে দাও। আমি যেতে পারবো না। আমার জীবন থেকে রং অনেক আগেই হারিয়ে গেছে। তাই বিয়ে বাড়ির মতো এইসব হাউসফুল আমার আর ভালো লাগে না। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতেই হবে। এই তোর কানে কথা চায় না? তোদের মতো মেয়েদের একটাই সমস্যা, ভালো মতো কথা বললেই হলো, আর কখনো আমার সামনে এসব কথা শোনাতে আসবি না। সিয়ামের কথা শুনে নীলা খুব কষ্ট পায়, তাই সে ক্লাস না করে কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। নীলার এই অবস্থা দেখে, কি হয়েছে, কাঁদছিস কেন? তখন নীলা রাত্রিকে সব খুলে বলে। সব শোনার পর রাত্রি খুব রেগে যায়। ওই ছেলের এত বড় সাহস! আমার বোন কি ফেলনা নাকি যে বারবার ওকে এভাবে অপমান করবে? আমি তো তেমন কিছু বলিনি ওনাকে, শুধুমাত্র বিয়েতেই আসতে বললাম। তার জন্য আমায় এতগুলো কথা শোনালো। উনি কেন বোঝেন না আমি ওনাকে ভালোবাসি? চোখের জল মুছে ফেল, চল আবার ভার্সিটি যেতে হবে। গিয়ে লাভ হবে না, উনি আসবেন না বিয়েতে। উনি বড় একগুঁয়ে মানুষ। দেখি কি করে না আসে। অবশেষে রাত্রির জোড়াজড়িতে নিজেদের গাড়িতে করে রাত্রির সাথে ভার্সিটিতে গেল নীলা। সিয়াম তখন ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল পরবর্তী ক্লাসের জন্য। তখনই, মে কামিং স্যার? ইয়েস। যখন তার দিকে তাকালাম, এই তুমি আবার আসছো? বললাম না আমি বিয়েতে যেতে পারবো না। স্যার আমি একা আসিনি, আমার সাথে তোমার সাথে কে? আমার ভাইয়ের বিজনেস পার্টনার ও একমাত্র হবু ভাবি এসেছে। তখন আমি মানবিকতার খাতিরে ওনাকে ভেতরে নিয়ে আসতে বললাম। সাথে সাথে নীলা রাত্রিকে বাইরে থেকে নিয়ে আবার সিয়ামের অফিসে ঢুকলো। সিয়াম তখনও মাথা নিচু করে কাজ করছিল। স্যার উনি আমার হবু ভাবি, আপনি বিয়েতে যাবেন না বলে ভাবে নিজেই ইনভাইট করতে এসেছে। তখন সিয়াম মাথা তুলে তার দিকে তাকাতেই, রাত্রি নীলা স্যারের দিকে তাকাতেই দুজন আকাশ থেকে পড়লো। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। দুজনের চোখ দিয়ে বৃষ্টির ফোয়ারা ঝরে যাচ্ছে।
কেউ কাঁদছে হারিয়ে ফেলা ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়ার আনন্দে, আর অন্যজন কাঁদছে ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার পরেও তার কাছে ফিরে যেতে না পারার কারণে। যখনই সব নীরবতা ভেঙে সিয়াম কিছু বলতে যাবে তখনই সাথে সাথে রাত্রি তার আগে বলে উঠলো, নীলা, তুমি একটু বাইরে যাও, তোমার স্যারের সাথে আমার একটু কথা আছে। কেন বাইরে যেতে হবে কেন? কি এমন কথা ভাবি যে তুমি স্যারকে আমার সামনে বলতে পারবে না? তোমাকে বাইরে যেতে বলেছি, বাইরে যাও। তখন নীলা সেখানে আর না দাঁড়িয়ে সিয়ামের অফিস রুম থেকে বেরিয়ে গেল। নীলা বাইরে চলে যাওয়ার পর, রাত্রি তুই এতদিন কোথায় ছিলি, কার কাছে ছিলি আমাদের সবাইকে ছেড়ে? রাত্রি শুধু কাঁদছে। কি হলো, কথা বলছিস না কেন? জানিস এ 5টি বছর তোকে আমি কত পাগলের মতো খুঁজেছি। একবার যখন তোকে ফিরে পেয়েছি তখন কিছুতেই তোকে হারাতে চায় না। বাড়ির সবাই তোর পথ চেয়ে আজও কাঁদে। চল আমরা এক্ষুনি বাড়ি যাব। এটা কখনো সম্ভব না। কি বলছিস, কেন সম্ভব না? মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমায় ক্ষমা করে দে, তুই বাড়িতে ফিরে চল। অনেক দেরি হয়ে গিয়েছে মিস্টার সিয়াম, আগামী শুক্রবার আমার বিয়ে, তাই আমি চাই আপনি আমার বিয়েতে অবশ্যই আসবেন। আশা করি আপনি বিয়েতে কোনো সিন ক্রিয়েট করবেন না। এসব কি বলছিস রাত্রি? তোর বিয়ে মানে? তুই এখনো আমার বউ, তোর সাথে অন্য কারো বিয়ে কিছুতেই হতে পারে না। সিমরাত আমার আর তোর সন্তান। আমার সিমরাত কোথায়? সিমরাতকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। জন্ম দিলে সন্তানের বাবা হওয়া যায় না। বাবা হতে হলে ভালোবাসতে জানতে হয়, ভালোবাসার মানুষটির উপর বিশ্বাস রাখতে হয়। তাছাড়া এখন আমার সাথে যার বিয়ে হতে যাচ্ছে সিমরাত তাকেই তার বাবা বলে জানে। তুই এতটা পাল্টে গেলি রাত্রি? সময় ও পরিস্থিতি মানুষকে পাল্টে যেতে বাধ্য করে। তাছাড়া আমার ননদ নীলা আপনাকে পাগলের মতো ভালোবাসে। আমি চাই আপনি তার পবিত্র ভালোবাসার মর্যাদা দিন। আমি কিছুতেই তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তোর জায়গা আমি অন্য কাউকে কোনোদিনও দিতে পারবো না। হাত ছাড়ুন বলছি। এখানে কেউ আমাদের এভাবে দেখলে খারাপ কিছু ভাববে। এ কয়দিনে যদি আপনার মনে আমার জন্য সামান্যটুকু ভালোবাসা তৈরি হয়ে থাকে, তাহলে পারলে আমার একটা কথা রাখবেন। আমি চাই আপনি নীলাকে বিয়ে করুন। সে আপনাকে অনেক সুখী রাখবে। আপনি আমায় যে স্বীকৃতি দেননি, আমার বিশ্বাস আপনি নীলাকে বিয়ে করে সে স্বীকৃতি দিবেন। এটাই আপনার কাছে আমার শেষ চাওয়া। পারলে আমার চাওয়াটুকু পূরণ করবেন। এই বলে রাত্রি কাঁদতে কাঁদতে দৌড়ে সিয়ামের অফিস থেকে বেরিয়ে যায়। বাইরে আর এক মুহূর্তও দাঁড়িয়ে না থেকে সোজা গাড়িতে উঠে যায় বাসায় চলে যাওয়ার জন্য। তখন বাইরে থাকা নীলা রাত্রিকে এভাবে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে যেতে দেখে সে আর সেখানে না দাঁড়িয়ে সোজা রাত্রির পেছন পেছন গাড়িতে উঠে যায়। আর সিয়াম নির্বাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে, এক দৃষ্টিতে রাত্রি চলে যাওয়ার দেখতে থাকে আর চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরাচ্ছে। গাড়িতে নীলা অনেকবার রাত্রিকে জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে, সে কাঁদছে কেন, কিন্তু রাত্রি বাসে যাওয়া পর্যন্ত সারাটা পথ চুপ ছিল, একটা কথা পর্যন্ত বলেনি। পরের দিন আগামীকাল জয় আর রাত্রির বিয়ে, তাই আজ ইচ্ছে না থাকা সত্ত্বেও রাত্রিকে জয়ের সাথে শপিংয়ে যেতে হলো। কি একটা কারণে তখন সিয়ামও সেই শপিং মলে যায়। রাত্রি ঘুরে ঘুরে কিছু কেনাকাটা করছিল, তখন হঠাৎ করে, প্লিজ রাত্রি তুই আমায় ক্ষমা করে দে, তুই বাড়িতে ফিরে চল। হাত ছাড়ুন বলছি। হাত ছাড়বো না, আগে বল তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। তখনই রাত্রি খুব জোরে সিয়ামের গালে একটা থাপ্পড় মারে। আপনাদের মতো ছোট লোকদের মুখের কথায় কাজ হয় না, তার জন্য এরকম থাপ্পড় দরকার। তখন পাশে থাকা জয় এসে সিয়ামের শার্টের কলার ধরে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার হবু বউয়ের হাত ধরছিস। তখন জয় সিয়ামের গায়ে হাত তুলতে চাইলো, কিন্তু শপিং মলে থাকা অন্য লোকেরা জয়কে থামিয়ে দিয়ে জয় রাত্রিকে অন্যদিকে পাঠিয়ে দেয়। রাত্রি কর্মকাণ্ড দেখে সিয়াম বাকরুদ্ধ হয়ে যায়। এটাই কি সেই রাত্রি যে সিয়ামকে কোনোদিনও আপনি থেকে তুমি পর্যন্ত ডাকেনি? এটাই কি সে রাত্রি যে তার গায়ে সিয়ামের হাতের একটু ছোঁয়া পাওয়ার জন্য সবসময় পাগলামি করত? আজ সে কিনা সবার সামনে সিয়ামকে থাপ্পড় মারলো। অন্য একটা ছেলের আমার গায়ে হাত তুলতে দেখেও সে একটিবারও প্রতিবাদ করলো না। আমি জীবনে এতটা অপমান কখনো হয়নি। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। তখন আমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে আজ রাত্রি আর জয়ের বিয়ে। কিছুক্ষণ পরেই সিয়ামের ভালোবাসার মানুষটি অন্য কারো হতে যাবে, এই কথাটা ভাবতেই সিয়ামের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সিয়ামকে যে বিয়েতে যেতেই হবে, হাজার হলেও তার ভালোবাসার মানুষটি তাকে ইনভাইট করেছে। সিয়াম খুব সুন্দর একটা গিফট নিয়ে রঙিন পেপার দিয়ে খুব সুন্দর করে প্যাক করে নেয়। সিয়াম গিফটটা নিয়ে জয়দের বাড়ির সামনে হাজির হয়। বিয়ে উপলক্ষে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়। বাড়ির ভেতর সবাই অনেক আনন্দ করছে, কিন্তু সিয়াম কিছুতেই বাড়ির ভেতর ঢোকার সাহস পেল না, কারণ একটু পরেই রাত্রি আর জয়ের বিয়ে পড়ানো হবে। বউ সাজে রাত্রিকে সে কিছুতেই অন্য কারো পাশে দেখতে পারবে না। তাই সিয়াম বাইরের একজন দারোয়ানকে ডেকে তার হাতে গিফটটা দিয়ে এবং বলে এই বাড়িতে যার বিয়ে হচ্ছে গিফটটা যেন সেই ম্যাডামের হাতে দেয়।
তখন সিয়াম সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা বাইকটা স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসে। সিয়ামকে বাড়িতে ঢুকতে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়, কারণ সিয়াম আজ আগের মতো মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে এসেছে। তখন সিয়াম, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? কিছু না আম্মু, তোমার ছেলে খুব টায়ার্ড, তোমার ছেলের বিশ্রামের প্রয়োজন, আজ তোমার ছেলের খুব ঘুম পাচ্ছে মা। তখন সিয়াম সেখানে আর দাঁড়িয়ে না থেকে মাতাল অবস্থায় দুলতে দুলতে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে আসলো। রুমে এসেই সে রুমের দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে আসার সময় সিয়াম ফার্মেসি থেকে 2 পাতা ঘুমের ওষুধ নিয়ে আসে। সিয়াম সেখান থেকে 13টা ঘুমের ওষুধ একসাথে খেয়ে নেয়। যারা মেডিকেল সায়েন্সে পড়ে তারা হয়তো জানে 3টার বেশি ঘুমের ওষুধ একসাথে খেলে তাদের সেন্স ফেরার সম্ভাবনা থাকে, কিন্তু সিয়াম তো একসাথে 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলে। আর সিয়ামের খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে সে অনেক দিন মন ভরে ঘুমাতে পারেনি, তাই সে সাথে সাথে বিছানায় গায়ে লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সিয়াম হারিয়ে যায় এক গভীর ঘুমের রাজ্যে, হয়তো এ ঘুম কোনোদিনও ভাঙবে না। আর ওইদিকে রাত্রিকে একটা রুমের মধ্যে কিছু পার্লারের লোকেরা বউ সাজাচ্ছিল। তখন ম্যাডাম ভিতরে আসবো? আরে দারোয়ান চাচা, কিছু বলবে? জি ম্যাডাম, এই গিফটটা বাড়ির বাইরে একটা লোক আপনার হাতে দিতে বলছিল। আমাকে দিতে বলেছিল? বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো ওনাকে ভেতরে আসতে বলতে। জি ম্যাডাম, আমি বলছিলাম, কিন্তু ওনার নাকি কি কাজ আছে তারা দেখিয়ে আমার হাতে গিফটটা দিয়ে চলে গেল। আচ্ছা তুমি যাও। রাত্রি ভাবতে থাকলো, কি এমন গিফট যে বাড়ির ভেতরে এসে আমাকে দিতে পারলো না, বাড়ির দারোয়ানের কাছে দিয়েই পাঠালো। আর কেই বা দিল যে বাড়ির ভেতর আসতে পারলো না। তখন রাত্রি গিফটটা না খুলেই একপাশে রেখে দেয়, কারণ তখন তাকে পার্লারের লোকেরা সাজাচ্ছিল। রাত 10টা। সিয়ামের আম্মু ডিনার করতে সিয়ামকে ডাকার জন্য তার রুমে আসলো, কারণ সিয়াম সে কখন সন্ধ্যাবেলায় এসে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তাই ডিনার করতে নিচে আসার জন্য সিয়ামের আম্মু সিয়ামের রুমে আসলো। এসেই দেখলো দরজা ভেতর থেকে লক করা। তাই সিয়ামের আম্মু অনেকক্ষণ দরজা ধাক্কালো, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। তারপর সিয়ামকে জোরে জোরে ডাকতে থাকলো, প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে ডাকলো, কিন্তু ভেতর থেকে সিয়ামের কোনো সাড়াই পাচ্ছে না। তখন সিয়ামের আম্মু দৌড়ে নিচে চলে আসলো এবং কান্না করতে করতে বলতে থাকলো সিয়ামকে সে কখন থেকে ডেকে চলেছে, কিন্তু কোনো কথা বলছে না। সিয়ামের আম্মুর কথা শুনে সিয়ামের আব্বু, ভাইয়া সহ পরিবারের সবাই দৌড়ে সিয়ামের রুমের সামনে চলে গেল। সবাই অনেক ডাকছে ও দরজা ধাক্কাচ্ছে, কিন্তু সিয়ামের কোনো রেসপন্সই নাই। সবাই অনেক ভয় পেয়ে গেল, কারণ সিয়ামের আগে কখনোই এমন করেনি। সিয়ামের আম্মু খুব কাঁদছিল। তখন সবাই মিলে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। তারা হয়তো জানে না ভেতরে গিয়ে কোনো লাভ নেই, কারণ সিয়াম যে ঘুমিয়েছে সে ঘুম হয়তো আর কোনোদিনও ভাঙার না। সবাই মিলে সিয়ামের রুমের দরজা ভেঙে ফেললো। ভেতরে ঢুকে সবাই দেখছে সিয়াম খাটে খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। তখন সিয়ামের আব্বু সহ সবাই সিয়ামের হাত পা নাড়িয়ে অনেকক্ষণ ডাকলো, কিন্তু সিয়াম চোখ পর্যন্ত খুলছে না। তখন সিয়ামের ভাইয়া জোরে একটা চিৎকার দিল, আব্বু, সিয়াম নিঃশ্বাস নিচ্ছে না। সাথে সাথে সবাই চিৎকার করে কাঁদছিল। সিয়ামের আম্মু সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তাদের এই আত্মচিৎকার হয়তো আর কখনো এই সিয়াম শুনতে পারবে না, রাত্রির কানেও হয়তো পৌঁছাবে না এই কান্নার আওয়াজ। কিন্তু সিয়ামের আব্বুর মন কিছুতেই মানছে না, তাই সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য সিয়ামকে নিজের কোলে করে নিয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে আসলো। আর সিয়ামের ভাইয়াকে বলে দেয় গাড়ি বের করার জন্য। তখন সবাই মিলে নিজেদের গাড়ি করে সিয়ামকে শহরের সবচেয়ে ভালো হসপিটালে নিয়ে আসে। হসপিটালে ঢোকার পর, এই আপনারা কাকে নিয়ে এসেছেন? ও তো কোনো নিঃশ্বাসই নিচ্ছে না। প্লিজ ডাক্তার, আমার সন্তানকে বাঁচান, অন্তত একবার শেষ চেষ্টা করে দেখুন। সিস্টার, ওনাকে এখানে জরুরি বিভাগে ঢোকান। তখন নার্সরা সিএমকে ভেতরে ঢুকিয়ে ফেললো, আর বাড়ির সবাই বাইরে বসে কাঁদছিল। ওদিকে রাত্রিকে বউ সাজানো শেষ। বিয়েতে সব মেহমান বিভিন্ন কাজে ঠিক সময়ে উপস্থিত হতে না পারায় বিয়েটা একটু দেরিতে পড়ানোরই সিদ্ধান্ত নিল। রাত্রি রুমের মধ্যে বউ সেজে বসে আছে, তাই রাত্রি আগ্রহ নিয়ে পাশে থাকা গিফটটা হাতে নিয়ে খুলে দেখার জন্য বের করলো। রাত্রি আস্তে আস্তে গিফটটা খুললো, দেখলো খুব সুন্দর একটা সিল্কের কালো শাড়ি আর একজোড়া লাল চুড়ি। রাত্রি তখন গিফটের প্যাকেটের ভেতর একপাশে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটের ওপর কোনো নাম ঠিকানা লেখা ছিল না, কিন্তু রাত্রি চিরকুটটা খুলে চিরকুটের লেখাগুলো দেখে বুঝতে পারলো গিফটটা সিয়ামই পাঠিয়েছে, কারণ সিয়ামের হাতের লেখা রাত্রি খুব ভালো করেই চিনতো। তখন রাত্রি চিরকুটটা পড়তে থাকলো। আমার পাগলি রাত্রি, কেমন আছিস? আশা করি অনেক ভালো আনন্দে আছিস। পাগলি, আজ তো তোর বিয়ে, কিন্তু কিছুতেই বাড়ির ভেতরে ঢোকার সাহস পেলাম না। তোকে যে বউ সাজে অন্য কারোর পাশে দেখতে পারবো না আমি, তাই গিফটটা দারোয়ানকে দিয়েই পাঠালাম। তোর বিয়েতে
তেমন কিছু গিফট দিতে পারলাম না, শুধু একটা কালো সিল্ক শাড়ি। আমাদের বিয়ের আগে তুই যখন কালো শাড়ি পরে আমার আশেপাশে ঘুরতি তখন তোকে দেখতে একদম পরীর মতো লাগতো। শাড়িটা তুই বিয়ের পর পরবি। আর হ্যাঁ, এক জোড়া লাল চুড়িও আছে গিফটের প্যাকেটের ভেতর। তুই একবার বায়না ধরেছিলি না তোকে লাল চুড়ি কিনে দেওয়ার জন্য, তাই আজ তোর জন্য কিনলাম। যদি আর কোনোদিনও কিনে দেওয়ার সুযোগ না হয়। ওই দিন শপিং মলে তুই সবার সামনে আমার গালে থাপ্পড় মারলি, বিশ্বাস কর আমার একটুও কষ্ট হয়নি, কিন্তু কষ্ট আমার তখনই হয়েছে যখন আমার গায়ে একটা ছেলে হাত তুললো আর তুই একটুও এর প্রতিবাদ করলি না। আজ তুই অন্য কারো হয়ে যাচ্ছিস, এটা ভাবতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাই তো চলে যাচ্ছি অনেক দূরে, যেখান থেকে হয়তো আর কেউ কোনোদিনও ফিরবে না। দীর্ঘ 5টি বছর তোকে পাগলের মতো খুঁজেছি, যখন ফিরে পেয়েছি মনে হলো নিজের প্রাণটাই ফিরে পেয়েছি, কিন্তু ফিরে পাওয়ার পর তুই যা দিলি তা আমি কখনো কল্পনাও করিনি। আজ আমি খুব ক্লান্ত, আজ আমার বিশ্রামের সময় হয়েছে। আমার সিমরাতকে তোর হাতে দিয়ে গেলাম, ওকে দেখে রাখিস। ওকে আমার মতো খারাপ বাবার পরিচয় কোনোদিনও দিবি না। ও জানো তোর নতুন ভালোবাসার মানুষটি ওর বাবা। আমার হাতে আর বেশি সময় নেই, তোকে আর আমার সন্তানকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু কি করব বল, আমাকে যে যেতেই হবে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, তাই আর কিছু লিখতে পারলাম না। আর দোয়া করি তুই যেন সবসময় ভালো থাকিস। আল্লাহ হাফেজ, ইতি তোর পাগল সিয়াম। রাত্রি চিরকুটটা পড়ে চিৎকার করে কাঁদছিল আর বলতে থাকলো, সিয়াম, কেন আপনি এটা করলেন? রাত্রি খুব ভয় করছে চিরকুটটা পড়ে, কারণ রাত্রি ভালো করেই জানে সিয়াম খুব রাগী ও ইমোশনাল, তাই সে নিজের যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। রাত্রি তখন আর এক মুহূর্ত রুমের মধ্যে বসে না থেকে কাঁপতে কাঁপতে দৌড়ে নিচে নেমে যাচ্ছিল। বাড়ি ভর্তি গেস্ট সবাই হাঁ করে রাত্রির দিকে তাকিয়ে আছে। রাত্রি তাদের কাউকে পাত্তা না দিয়ে সোজা সবার সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত্রি এখনও বিয়ের সাজে লাল বেনারসি পরা, পেছনে সবাই রাত্রিকে অনেক ডাকছে, কিন্তু সে কারোর কথা না শুনেই বাইরে থাকা তাদের গাড়িতে উঠে গেল এবং ড্রাইভারকে সিয়ামদের বাসার ঠিকানা দিয়ে বলে দিল সে ঠিকানায় তাড়াতাড়ি নিয়ে যেতে। রাত্রি এভাবে কাউকে কিছু না বলে বিয়ে পড়ানোর একটু আগেই হঠাৎ করে বেরিয়ে যেতে দেখে জয় ও রাত্রি পেছন পেছন গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর রাত্রিকে ফলো করছে। রাত্রি গাড়িতে বসে চিন্তা করতে থাকলো সিয়ামের সত্যিই কিছু হয়নি তো। সিয়ামের যদি কিছু হয় তবে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। তখন ড্রাইভার চাচা, প্লিজ গাড়িটা জোরে চালান না, প্লিজ। জোরেই তো চালাচ্ছি ম্যাডাম। অবশেষে রাত্রি গাড়ি নিয়ে সিয়ামদের বাড়ির সামনে চলে আসলো। রাত্রি যে মাত্রই গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে ঢুকতে থাকলো তখনই, রিমা, তুমি এতদিন কই ছিলে তুমি? এসব কথা পরে জানতে পারবে, আগে বলো তোমাদের ছোট সাহেব কোথায়? ছোট সাহেব তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? তখন বাড়ির দারোয়ান কাঁদতে কাঁদতে সবকিছু রাত্রিকে খুলে বলল। দারোয়ানের কথা শোনার পর রাত্রি ধপাস করেই মাটিতে বসে পড়ে আর জোরে জোরে একটা চিৎকার দেয়। তখন আবার, তুমি জানো ওনাকে কোন হসপিটালে নিয়ে গেছে? তখন দারোয়ান রাত্রিকে সে হসপিটালের নাম বলে দেয় আর রাত্রি গাড়িতে করে আবার বেরিয়ে পড়ে সে হসপিটালের উদ্দেশ্যে। জরুরি বিভাগের বাইরে এসে এখনও সিয়ামের পরিবারের সবাই কাঁদছিল। সিয়ামের আব্বুকে একটা কেবিনে শিফট করা হয়েছে, তিনি বারবার সিয়াম বলে বলে জ্ঞান হারাচ্ছিলেন। রাত্রি হসপিটালে পৌঁছা মাত্রই রিসিপশনে সিয়াম আহমেদ নাম জিজ্ঞেস করেই সোজা জরুরি বিভাগের সামনে চলে আসে। রাত্রি তখন সবাইকে দেখে বসে বসে কাঁদছিল। তখন, রাত্রি, তুই এতদিন কই ছিলি? একে একে কথা সবাই রাত্রিকে জিজ্ঞেস করছিল। তখন রাত্রি সবাইকে থামিয়ে দিয়ে বলে, এসব কথা পরে জানতে পারবে। বড় আব্বু, বলো না আমার সিয়ামের কি হয়েছে? আমি কিছু জানি না মা, কেন আমার ছেলেটা এমন করলো। ডাক্তাররা জরুরি বিভাগে ঢুকছে প্রায় 1 ঘন্টা হলো, এখনো বাইরে আসলো না। তখন ডাক্তার জরুরি বিভাগ থেকে বেরিয়ে এলো। ডাক্তার, আমার ছেলে কি হয়েছে বলুন না, আমার ছেলেটা বেঁচে যাবে তো? দেখুন, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমি আমার জীবনে এরকম পেশেন্ট কখনো দেখিনি। আমরা মেডিকেল বোর্ডের পুরো টিম প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই রোগীর জ্ঞান ফেরাতে পারলাম না। কোনো মতে অক্সিজেনের সাহায্যে রোগীর প্রাণটা এখনো বাঁচিয়ে রেখেছি। অক্সিজেনের মাস্কের সাহায্যে রোগীর দেহের ভেতর থেকে এক একটা নিঃশ্বাস বের করে আনতে অনেক কষ্ট হচ্ছে। রোগী অলরেডি কোমায় চলে গেছে, ওনাকে আমরা আইসিইউতে শিফট করছি। যদি আগামী 72 ঘন্টার মধ্যে ওনার সেন্স ফিরলে তো ফিরবে, নইলে আমাদের কিছু করার থাকবে না। আপনার আল্লাহকে ডাকুন। এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায় আর তখনই রাত্রি একটা বেঞ্চে বসে পড়লো আর বলতে থাকলো, হে আল্লাহ, তুমি আমার সাথে এমনটা কিছুতেই করতে পারো না। আমার সিয়ামকে কিছুতেই আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। প্রয়োজনে আমার জীবন নিয়ে নাও, তবু আমার স্বামীর জীবন বাঁচিয়ে দাও।
তখনই রাত্রি পেছন থেকে তার কাঁধে কারো হাতের স্পর্শ পেল। পেছনে তাকাতেই আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সিয়ামের কিচ্ছু হবে না। রাত্রি নিশ্চুপ, কেঁদেই চলেছে। জয় হয়তো বুঝতে পেরেছে সিয়ামই হবে রাত্রি সেই স্বামী যাকে রাত্রি এখনো পাগলের মতো ভালোবাসে। সময় যতই যাচ্ছে সবার হার্টবিট ততই বেড়েছে। যদি 72 ঘন্টার মধ্যে সিয়ামে সেন্স না ফেরে তাহলে ওকে আর বাঁচানো কিছুতেই সম্ভব না। অলরেডি 71 ঘন্টা চলে গেছে। সবাই আইসিইউ এর বাইরে বসে বসে কাঁদছিল। তখনই ডাক্তার আইসিইউ থেকে বাইরে এসে আপনাদের জন্য খুশির খবর আছে, রোগীর সেন্স ফিরছে। কি? হ্যাঁ, আমার স্বামীর সেন্স ফিরেছে। প্লিজ ডক্টর, আমি এক্ষুনি ওনার কাছে যাব। যাবেন, তবে এখন না, 30 মিনিট পর। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। অবশেষে 30 মিনিট পর রাত্রি সিয়ামকে দেখতে ভেতরে গেল। সিয়াম চোখটা মেলে কেবিনে শুয়ে আছে। ভেতরে ঢোকা মাত্রই রাত্রি সিয়ামকে জড়িয়ে ধরে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এমনটা আর কখনোই করব না। অন্যদিকে আমি মুখ ঘুরে নিয়েছি। প্লিজ আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, তবু আপনি আমার থেকে মুখ ফিরিয়ে রাখবেন না। আপনার পায়ে আমার একটু জায়গা দিন। এবার আমার আর সহ্য হলো না। রাত্রিকে বুকে টেনে নিলাম। ওর মায়াবী চেহারার দিকে তাকালে আমি সবকিছু ভুলে যাই। রাত্রির চোখের পানি আমার একদমই সহ্য হয় না। এরপর একে একে আব্বু, ভাইয়া সহ পরিবারের সবাই দেখা করলো। আমাকে এখন একটা নর্মাল কেবিনে শিফট করা হয়েছে। আম্মু এখন একটু সুস্থ। আমার কেবিনের ভেতরে শুধু রাত্রি আছে আমার পাশে বসা। তখনই কেউ একজন হঠাৎ করে দৌড়ে আমার কেবিনে ঢুকে আমাকে জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখি নীলা। তখনই স্যার, আপনার কি হয়েছে? নীলা আমাকে জড়িয়ে ধরে আছে দেখে রাত্রি লুচির মতো ফুলছে। তখনই আমি সুযোগ বুঝে রাত্রিকে রাগানোর জন্য নীলাকে আমার হাত দিয়ে আরো জোরে জড়িয়ে ধরলাম। আমাকে ছেড়ে জয়কে বিয়ে করো না, এবার বুঝো ঠেলা। রাত্রি এবার সহ্য করতে না পেরে এটা কি হচ্ছে নীলা? তুমি এভাবে ওনাকে জড়িয়ে ধরে আছো কেন? উনি না তোমার স্যার? রাত্রি আপু, আমি তোমার আর স্যারের সম্পর্কে সবকিছু জেনে গেছি। স্যারই তোমার আগের স্বামী, কিন্তু এই কয়েকদিনে আমি স্যারকে খুব ভালোবেসে ফেলেছি। স্যারকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু এটা তো আর কখনোই হবে না। তাই অনেক দূরেই চলে যাচ্ছি। আগামীকাল আমার ফ্লাইট। আমি মালয়েশিয়ায় চলে যাচ্ছি। পড়াশোনা আর বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দিব। এই জীবনে হয়তো আর কাউকে ভালোবাসতে পারবো না। তাই যাকে ভালোবেসেছি তাকে যখন পাবো না, তাই অনেক দূরে চলে যাচ্ছি। কারণ এখানে থাকলে স্যারের মায়ে বারবার জড়িয়ে যাব। তোমার আর স্যারের সম্পর্কটা কিছুতেই নিজের চোখের সামনে দেখতে পারবো না। তাই তোমাদের থেকে আড়াল হতে চলে যাচ্ছি। রাত্রি আপু, আমার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে দিয়ে যাচ্ছি। ওনাকে সবসময় দেখে রেখো, কখনোই কষ্ট দিও না। এই বলে নীলা কাঁদতে কাঁদতে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে যায়। কাঁদলে কাতুক, আমার কি। রাত্রি আর আমি স্বামী স্ত্রী, আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসি। নীলাও আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটা একতরফা, যেটা মিল কখনোই হওয়া সম্ভব না। মনে মনে ভাবছিলাম আরও 2 দিন হাসপাতালে থাকার পর আজ আমাকে রিলিজ করে দেয়। তাই আজ আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। বাড়ি ঢুকবো তখনই আম্মু দরজার সামনে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হলেও তার ছেলেও ছেলের বউ অনেকদিন পর আবার এক হয়ে বাড়িতে ঢুকছে। তাই আম্মু বরণ করে আমাদের ঘরের ভেতরে ঢুকালো। ভাইয়া গিয়ে জয়দের বাড়ি থেকে আমার পিচ্ছি সিমরাতকে নিয়ে আসে। জয়ের আম্মু আমার আর রাত্রি সম্পর্কের কথা শুনে একটু কষ্ট পেলেও বরং খুশিও হয়েছে। আজ নাকি আমাদের বাসর রাত, কারণ আগে আমাদের বিয়ের পর বাসর রাতে আমার আর রাত্রির মধ্যে যা ঘটেছিল বাড়ির সবাই তা জেনে গেছে। তাই সবার ইচ্ছা আমার আর রাত্রির আবার নতুন করে বাসর রাত হোক। রাত 11টা। অবশেষে ভাইয়া ভাবি জোর করে আমায় বাসর ঘরে ঢুকিয়ে দিল। অবশ্য আমি আসার সময় আমাদের সাথে ঘুমানোর জন্য সিমরাতকে নিয়ে আসতে চাইলাম, কিন্তু সে এক কথায় না করে দিল। সে নাকি নতুন দিদুন পেয়েছে, তার সাথেই ঘুমাবে। তাই আমি একাই চলে আসলাম। বাসর ঘরে ঢুকে দেখি রাত্রি খাটের মধ্যে বসে যে ঘুমটা দিয়ে বসে আছে। আমাকে ভেতরে ঢুকে পা ধরে সালাম করলো। তখন চলো এবার ঘুমিয়ে পড়ি। কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন? আগে লুঙ্গি পরে আসেন বলছি। কি বাসর রাতে লুঙ্গি পরবো কেন? কেন? আপনার লুঙ্গি খোলার জন্য। তাই নাকি? হুম। শুধু কি তুই একাই খুলতে জানিস? আমিও তো শাড়ি খুলে ফেলবো। খুললে খুলবেন, মানা করেছে কে? আমারই তো স্বামী। আর তুই হলে আমার ডেঞ্জারাস চাচাতো বউ। তাহলে এবার শুরু করা যাক। তারপর আর কি, শুরু হয়ে গেল আমার আর রাত্রির মধ্যে দ্বিতীয় বিশ্বকাপ, অর্থাৎ বাচ্চা নেওয়ার T20 খেলা। আর গল্পটা এখানেই শেষ।